আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবারাকাতুহু। বাংলাদেশের বিয়ন্ডের ফোর্থ এপিসোডে আপনাদের স্বাগতম। আজকে আমাদের সাথে আছেন সাইফুল খান ভাই। উনি মূলত একজন লেখক, জিওপলিটিক্স, বাংলাদেশের পলিটিক্স, বাংলাদেশের ইতিহাস নিয়ে ওনার লেখাতে আছে আহ, অগাধ হাত। ভাইকে আমরা আজকে নিয়ে আসলাম, আমরা বাংলাদেশের হিস্টোরি সহ আরো কিছু জিনিস আলোচনা করব ইনশাল্লাহ। তো সাইফুল ভাই, আপনি যদি নিজে আপনার পরিচয়টা দিতেন একটু ব্রিফলি। আমার নাম সাইফুল খান। আমি আমার পেশা আহ, ব্যবসা। আর লেখালেখিটা হচ্ছে আমার প্যাশন। লেখালেখি অনেকদিন ধরেই করি, ছাত্র জীবন থেকেই বলা যায়। মানে যদি আরো পরিষ্কার হয়ে গেলে, দেওয়াল লেখা থেকে শুরু। দেওয়ালে লিখতাম, পত্রিকায় লিখতাম, ব্লগে। এরপরে তো এখন ইউটিউবে স্ক্রিপ্ট লিখি, প্রতিবেদন লিখি, মেইন স্ট্রিম মিডিয়াতে লিখি, জাতীয় পত্রিকা এবং আন্তর্জাতিক বিভিন্ন পত্রিকায় লেখালেখি করি। তবে এটা আমার প্যাশন, পেশা না। সচেতনতার জায়গা থেকে এই কাজটা করি। আমি শেখার জন্য পড়ি, শিখি, যতটুকু বুঝি সেটা লিখি। এই হচ্ছে আমার লেখালেখির বিষয়। আর আহ, লেখালেখির কোনো এরিয়া নাই আমার। আমার ইন্টারেস্টের জায়গাটা হচ্ছে আন্তর্জাতিক রাজনীতি, ইতিহাস। আর যেহেতু আমি একজন বাংলাদেশি, অবশ্যই বাংলাদেশের ইতিহাস নিয়ে তো অবশ্যই ইন্টারেস্ট আছে। এই তিনটা বিষয়ের ভিতর দিয়ে আমি শুধু মানে ঘোরাঘুরি করি সাধারণত। বুঝলাম ভাই। তো আপনার কোন কোন পত্রিকায় এখন অবধি লিখছেন? ন্যাশনাল প্লাস ইন্টারন্যাশনাল। ন্যাশনাল পত্রিকার ভিতরে যেটা লেখা হয়েছে, আমার দেশ তো অনলাইনে যাওয়ার পরে ইউকে থেকে মানে যেটা বের হইতো ফ্যাসিবাদী জমানায়, ওই সময় লেখা হইতো। ওই সময় তো নিজের পরিচয়টা এভাবে দিতাম না, ব্লগে লিখতাম। নয় দিগন্তে অনেক লেখা হয়েছে। আর জবান আমাদের একটা ওয়েব পোর্টাল, ওইটা গভর্নমেন্ট বন্ধ করে দিচ্ছিল, ওইটা বন্ধই আছে এখনো। জবানের আমি নিয়মিত লিখতাম। আর এর বাইরে আছে আপনার, ইদানিং আমি এশিয়ান ভিউজে লিখতেছি। এশিয়ান ভিউজে প্রতিবেদন লিখি। এশিয়ান ভিউজ ইউটিউব একটা চ্যানেল, এখানে ইংরেজি এবং বাংলা দুই ধরনের আর্টিকেলই দেখা হয় আমার। আর আন্তর্জাতিক বলতে পার্স টুডে বাংলা, ইরান ভিত্তিক যে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান, পার্স টুডে বাংলাতে লেখা হয়েছে। এই, আর এখন মনে পড়তেছে না কোথায় কোথায় লিখছি। আচ্ছা, ঠিক আছে ভাই। ভাই, আচ্ছা, ভাইকে একটা একটু প্রশ্ন করবো যে ভাই আপনার কোন পত্রিকাতে বেশি লেখালেখি করতে স্বাচ্ছন্দ্য বোধ লাগে? মানে কোনটাতে লিখতে আপনি বেশি এটা তো আসলে এখন তো বললে না, এটা তো সমস্যা। কারণ আমার এই ভিডিওটা যারা দেখবেন, মানে একটা যদি আমি বলি, বাকিরা হয়তো মাইন্ড করতে পারে, তাদের পত্রিকাতে লেখা গেছে। এখন যদি আমি অস্বাস্থ্য বোধ করি তাহলে তো মুশকিল, তাই না? সকলেতেই স্বাচ্ছন্দ্য বোধ করি, সবাই খুব ফ্রেন্ডলি। বেশি লেখা হয়েছে নয় দিগন্ততে, তারপরে আমার দেশে। আমার দেশ আবার চালু হইতেছে ভাই, তো আপনি কি এখন আবার নিয়মিত লিখবেন? এখন আমার দেশে তো আমার দেশ তো আগে যেটা ছিল সেটা হচ্ছে যে আমার দেশে তো ওইভাবে সবাই লিখতেন না, মানে সাহস করে তো লিখতে হতো। আমার দেশ পত্রিকা তো একটা বুঝতেই পারেন যে তার অবস্থানটা কি। এখন হচ্ছে যে আমার দেশে লেখার উদ্দেশ্য আমার ওইটাই ছিল যে আমার অবস্থান আর আমার দেশের অবস্থান একই, তাই না? এটা হচ্ছে যে আপনি একটা জুলুমের সময় মজলুমের পাশে আছেন না জুলুমবাজের পাশে আছেন, আপনার সেই আইডেন্টিটিটাকে ফোকাস করার যে বিষয়টা, সেই সাহস, সেটা হচ্ছে আমার দেশে ওই সময় লেখা। এখন আমার দেশ নতুন কলে করে আসবে, আমার দেশের জন্য শুভকামনা থাকবে। আর আমি আমি তো আমার দেশে যেহেতু জব করি না, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমি তো একজন ফ্রিল্যান্সার হিসেবে কতটুকু পার্টিসিপেট করতে পারবো হয়তো লিখবো, যদি ওনারা চাপেন লিখবো অবশ্যই ইনশাল্লাহ। হ্যাঁ, ইনশাআল্লাহ। যাক, আলহামদুলিল্লাহ। ভাই, এখন আমরা আপনার বাংলাদেশের, যেহেতু আপনি রাজনীতি নিয়ে কথা বলেন, আর আমরা বাংলাদেশি, প্রথমে বাংলাদেশের রাজনীতি নিয়ে প্রশ্ন করি। বাংলাদেশের রাজনীতি সম্পর্কে আপনার বর্তমান যে ব্রিফ ওভারভিউটা কি হবে? বাংলাদেশের বর্তমান রাজনীতি তো আসলে একটা নতুন একটা ধারার ফাউন্ডেশন তৈরি করা হচ্ছে। এটা আসলে বিগত রাজনীতি নিয়ে একটা ডিসকাশন করতে হবে। বাংলাদেশের রাজনীতির নতুন যে ধারার কথা বলা হচ্ছে, এটা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন ভাবে বলা হচ্ছে। তবে আমাদের যে রাজনীতি, বাংলাদেশের যে ইতিহাসের নির্মাণ, এই নির্মাণটা তো আপনার শুরুটাই হয়েছে একটা ভারতীয় হেজিমনি রাজনীতি। তো ভারত যেভাবে আমাদের ইতিহাসের বয়ান তৈরি করে দেয়া দিছে, ওইভাবেই আমরা এভাবে চলে আসছি। এবং সেইভাবেই সাংস্কৃতিক প্রতিষ্ঠান, নানান রকমের গণমাধ্যম কর্মী, বুদ্ধিজীবী, আপনার যাবতীয় যত প্রতিষ্ঠান আছে,
ভারতীয় ন্যারেটিভের উপরেই ওইগুলো তৈরি হয়েছে। যে কারণে আপনি দেখবেন যে বাংলাদেশে যদি কালচারের কথা চিন্তা করেন তাহলে কারা আসবে? ওই যে ছায়ানট আসবে, তারপরে উদিচি আসবে, তারপরে আপনার এই যে আমার এখন নাম মনে পড়তেছে না, এই টাইপের যে বিষয়গুলা বাম প্রগতিশীল, এরা আসলে কারা? এরা ওই ভারতীয় প্রোডাক্ট, নকশালপন্থী। আপনি যদি এদের ইতিহাস খুঁজে দেখেন দেখবেন যে এরা নকশালকে আদর্শ হিসেবে, যেটা নিষিদ্ধ ছিল ভারতে, নকশালপন্থীদের আদর্শ দিয়েই আজ বাংলাদেশে নানান রকমের বাম রাজনীতি শুরু হয়েছে, এবং এই বাম রাজনীতি পরবর্তীতে আওয়ামী লীগের ভিতরে ঢুকছে, এবং আওয়ামী লীগের উপরে এরা শহর হয়েছে, শহর হয়ে তারপর একটা নির্মাণ বুদ্ধিভিত্তিক ভাবে তো তারা অনেক আগানো ছিল। ফলে তারা আওয়ামী লীগের পিঠে শহর হয়ে বাংলাদেশের একটা রাজনীতি পাঠাতে নির্মাণ করছে, এবং এখানে আপনি ম্যাক্সিমাম তো বাংলাদেশের মুসলমান, মুসলমানের যে আইডেন্টিটি এটা পাবেন না। বাংলাদেশের ইতিহাসের নির্মাণে মুসলিম কোনো আইডেন্টিটি নাই। আপনি যদি কোনো মানে নাটক সিনেমা দেখেন, সেখানে একজন দাড়ি টুপি আল্লাহকে কি হিসেবে দেখবেন? রাজাকার হিসেবে রাজাকার। দেখবেন, গ্রামের একটা নষ্ট মোড়ল হিসেবে দেখবেন, ভিলেন ক্যারেক্টার দেখবেন। এটা কেন? বাংলাদেশে কি এরকম? বাংলাদেশে তো মানে এটা আসলে কি মিন করে? এটাতে আমরা বুঝতে পারি যে বাংলাদেশের মানে কোন ধরনের ন্যারেটিভ দিয়ে ইতিহাস তৈরি করা হয়েছে। এবং এই ন্যারেটিভটাকে প্রতিষ্ঠিত করার জন্য বিভিন্ন রকমের মিডিয়া আছে। ওই সময় থেকে এই সময় পর্যন্ত অনেকগুলো মিডিয়া আছে, এই মিডিয়া গুলো কিন্তু ইন্টারন্যাশনাল ফান্ডিং হয়। আমি যেসব মিডিয়ার কথা বললাম তাদের চলতেই কষ্ট, আর ওইসব মিডিয়ার কিন্তু ইন্টারন্যাশনাল ফান্ডিং হয়। ওই ফান্ডের মাধ্যমে তারা বিভিন্ন রকমের বাস্তবায়ন করে। ফলে হয় কি, তাদের অর্থায়ন করতে পারলে তো অনেক বুদ্ধিভিত্তিক বড় বড় মানুষ পাওয়া যায়। সেইভাবে তারা তাদের মানে আমাদের যে ইতিহাসের যে বিভিন্ন রকমের বাঁক বদল করে তারা, সেইভাবেই তারা নিয়ে আসতেছে। তো আমাদেরকে একটা ন্যারেটিভ শিখিয়ে দেওয়া হয়েছে 71 মানেই স্বাধীনতা চেতনা, স্বাধীনতা চেতনা মানে একটা বিশেষ দলের চিন্তা ভাবনা, একটা বিশেষ নেতা, সেই নেতাকে পূজা করতে হবে, মানে কাল প্র্যাকটিস, যেটা শুরু করছিল পৃথিবীতে খুব সম্ভবত মুসোলিনি, বেনিতো মুসোলিনি হচ্ছে ব্যক্তি পূজা শুরু করছিল। এই তো যখন ইটালিয়ান যে ফ্যাসিস্ট পার্টি ফ্যাসিস্ট। তৈরি করে, ফ্যাসিস্ট পার্টি, ন্যাশনাল ফ্যাসিস্ট পার্টি যখন তিনি করেন তখন ব্যক্তি পূজা শুরু করেন তিনি। তো এই ব্যক্তি পূজার ধারণাটা, এই ফ্যাসিবাদী যে ব্যাপারটা বলা হয় এখন, তার কারণ হচ্ছে যে আপনি যদি ওই ইতালির যে এই মুসোলিনির যে ব্যাপারটা, মুসোলিনিকে যদি আপনি রিড করেন তাহলে দেখবেন যে অনেক কিছু মিলে যাবে। মুসোলিনির অনেক কিছু মিলবে। আপনি যদি হিটলারের সাথে রিড করেন দেখবেন হিটলারের অনেক কিছু মিলে যাবে। এইভাবেই বাংলাদেশের যে একটা ইতিহাস, এখন দেখবেন যে যারা পলায়ন করছে তাদের পক্ষে কিন্তু এখন অনেক মানুষ কথা বলে, তাই না? এখনো স্লোগান নিয়ে আসার চেষ্টা করতেছে। এর মানে কি? এর মানে হচ্ছে যে জ্ঞাত বা অজ্ঞাত ভাবে তারা এটা করতেছে। একটা ধরেন 50 বছর 53 বছর যদি একই জিনিস বারবার শোনানো হয়, বুঝে না বুঝে তো সেটা একজন মানুষ অ্যাবজর্ব করবে, তাই না? জি। সচেতন ভাবে তো সবাই করবে না, সচেতন ভাবে তারাই করবে যারা এর পেছন থেকে ডমিনেন্স করবে। অসচেতন ভাবে কয়েকটা জেনারেশন তৈরি করা হয়ে গেছে, যেই কারণে দেখবেন যে এখন আবেগ, আমাদের ভিতরে একটা আবেগ তৈরি করে দিয়েছে, মিথ্যার বেসাতি দিয়ে তৈরি করা একটা আবেগ। এই হচ্ছে আমাদের ইতিহাস। এখন এই ইতিহাসের নির্মাণে আমরা কি হচ্ছে, ইতিহাসের নির্মাণে বারবার স্বৈরাচার ফিরে আসছে। ইতিহাসের নির্মাণে আমাদের যে উন্নয়ন, কনক্রিটের যে উন্নয়ন, এটা এইগুলা হচ্ছে ইতিহাসের এই নির্মাণের উপকরণ এক একটা। মানে আপনার হচ্ছে যে লুটপাটের জন্য যে উন্নয়ন, সেটাও হচ্ছে আপনার এই ইতিহাসের নির্মাণের একটা উপকরণ। এখন হচ্ছে কি যে আমরা যে ইতিহাসটা চিনি, এই ইতিহাসটাকে মানে আসলে এই নতুন যে জেনারেশন, আরো ক্লিয়ার ভাবে যদি বলি যে আমরা তো আসলে শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছি 71, স্বাধীনতার চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা, ভারতের সহযোগিতা, ভারতের ঋণ, নানান রকমের কথাবার্তা, তাই তো? জি। কিন্তু নতুন যে তারা এখন বৈষম্য বিরোধী আন্দোলন যারা করলেন, এরা তো জন্ম হয়ে দেখতেছে যে এরা ভোট চোর, এরা লুটপাট করে, এরা ব্যাংক ডাকাতি করে। এরা কিন্তু ওই আগের যে গান, সেইগুলা কিন্তু এরা দেখে নাই। এরা একটা প্র্যাকটিসিং আওয়ামী লীগ দেখে, দেখার পরে এরা আওয়ামী লীগকে ঠিক অন্যভাবে চেনে। মানে আমাদেরকে যে গান শুনে ঘুম পাড়ানো হয়েছে সেটা কিন্তু এরা দেখে নাই, এরা দেখতেছে অন্য একটা। যে কারণে এত কিছু কারিকুলাম চেঞ্জ, এত কিছু করেও এদেরকে পরিবর্তন করা যায় না। আচ্ছা ভাই, এই একটা যে যে কন্ট্রোভার্সিয়াল পরিবর্তন, কোয়েশ্চন, সরি টু ইন্টারাপ্ট, একটা কন্ট্রোভার্সিয়াল কোয়েশ্চন। ডু ইউ থিংক যে আওয়ামী লীগ ব্যাক আসবে? এই যে যে এটা আমি পরে আসতেছি, আমি হচ্ছে যে এটা ধারাবাহিকতা আসতেছি। সেটা হচ্ছে যে আপনার ওরা যেহেতু আপনার এরা এই যে যে নতুন যে নির্মাণ,
তারা আওয়ামী লীগকে ট্রিট করছে মানে জেনুইন ভাবে, যে আসলে আওয়ামী লীগটা কি। এই ট্রিট করার কারণেই তো তারা আওয়ামী লীগকে মানে দেশ ছাড়া করতে পারছে, তাই না? এখন নতুন নির্মাণ শুরু হবে এদের হাতে, যাদের বয়স এখন 20+। এদের বেশিরভাগই কিন্তু 30-এর নিচে বয়স। আজকে যারা নেতৃত্ব দিচ্ছে রাজনীতিতে বা এই যারা আছে সবাই কিন্তু 30-এর নিচে, তার মানে একটা অপার সম্ভাবনা রয়েছে সামনে, এবং একটা দীর্ঘ সময় তাদের সামনে আছে, এবং তারা জেনে বুঝে বিশ্বাস করে এই আন্দোলন করছে। ব্যাপারটা বুঝছেন? তার মানে হচ্ছে যে ইতিহাসটাকে ফিল্টার করার সময় আসছে এখন আমাদের। আমাদের ইতিহাস, আমাদের 71 মহান গৌরবের, কিন্তু 71 তো একজনের হাতে ঘটে নাই। আমাদের 1971 সালের ঘটনা কি ঘটছিল, যদি সেনাবাহিনী ব্যারাক থেকে ডাক না দিত, তাহলে কি যুদ্ধ আসলে মুক্তিযুদ্ধ হইতো? আপনি হুম। সিম্পলি চিন্তা করেন, এই চব্বিশের যে আন্দোলন, এই জুলাই বিপ্লবের শেষ পর্যন্ত সেনাবাহিনীর জনতার কাতারে যদি না আসতো, তাহলে এটা কত দূর যেত, আরো দূরে যেত। তার মানে ওই গৃহযুদ্ধ সময় হইতো সামনে। ওই সময় মেজর জিয়া যে ডিক্লারেশন দিচ্ছেন, ওইটাই হচ্ছে মেইন মানে টার্নিং পয়েন্ট। আর এরপরে আপনি যদি যত সেক্টর কমান্ডার দেখেন, যা দেখেন, সেনাবাহিনী তো বাংলাদেশের মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিচ্ছে। মুক্তিযুদ্ধ হচ্ছে আমাদের মহান গৌরবের একটা ইতিহাস। এটার সত্য তথ্যটা ঠিক মতো আসে নাই, এটা হচ্ছে বিষয়। মুক্তিযুদ্ধের নায়ক তো একজন না, মুক্তিযুদ্ধের অনেক নায়ক, তারা কোথায়? মুক্তিযুদ্ধের তো সবাই, যারা মুক্তিযোদ্ধা, গ্রামের প্রত্যন্ত অঞ্চলে যারা মুক্তিযুদ্ধকে সহযোগিতা করছে, মুক্তিযোদ্ধাদেরকে বিভিন্নভাবে পৃষ্ঠপোষকতা দিচ্ছে, তারা তো নাই ইতিহাসে। আজকের ইতিহাস নিয়ে মানুষ কিভাবে মুক্তিযুদ্ধের সময় পালাইছিল গর্তের ভিতরে, সে গল্প বলে সে বিখ্যাত হয়। যে যখন যুদ্ধে যাওয়ার সময়, যখন যৌবন, তখন সে পালাইছিল, সে এখন মুক্তিযুদ্ধের গল্প বললে মহান হইতেছে, অথচ যে গুলি খেয়ে মুক্তিযুদ্ধ করতে গিয়ে পঙ্গু হয়েছে, শহীদ হয়েছেন, তাদের কোনো মূল্যায়ন নেই। এই তো ইতিহাস। এই ইতিহাস দিয়ে আসলে যতদিন চলছে চলছে, কিন্তু নতুন করে আমাদের ইতিহাস নির্মাণ করবে আজকের তরুণরা। এবং সেই ইতিহাসটা হচ্ছে কি, নতুন কোন ইতিহাস না, সেই ইতিহাস হচ্ছে এই ইতিহাসকে ফিল্টার করে জিস্ট যে সত্যটা, সেটাকে সামনে নিয়ে আসতে হবে। এই হচ্ছে বিষয়। আর আপনার যে প্রশ্নটা ছিল, ওটা আবার একটু মনে করে দেন। আওয়ামী লীগ ফিরে আসবে, এই তো? জি, আওয়ামী লীগ কি ফিরে আসবে বলে আপনার মনে হয়? আওয়ামী লীগ তো নিষিদ্ধ না, আওয়ামী লীগ তো আছে, ফিরে আসার না আসার কি আছে? আমার প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগ পালাইলো কেন, মানে আওয়ামী লীগের নেতৃবৃন্দ পালাবে কেন? আওয়ামী লীগ তো দেশে আছে, আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে? নিষিদ্ধ তো হয় নাই। না। যেহেতু নিষিদ্ধ হয় নাই, তাহলে তো সে আছেই দেশে। কিন্তু তার যে নেতৃবৃন্দ, তারা পালাবে কেন? বাংলাদেশের ইতিহাসে এরকম কোন ঘটনা আছে কেউ পালাই গেছে? পালাই যায় নাই তো কেউ, তারা কেন পালাবে? বাইতুল মোকাররমের খতিব সাহেব পালায় যায়, তার মানে কি, কি এমন করলো তারা যে পালায় গেল? খতিব সাহেবও পালায় যায়। পালায় যায়। যারা আচ্ছা, স্বেচ্ছায় পালায় যায়। খতিব সাহেবের কথায় আমি আপনার একটা জিনিস ইন্টারাপ্ট করি, সরি, আপনার ওখানে ইন্টারাপ্ট করতে, যে অনেক মানুষ ভাবেন যে কওমি ঘরানা আসলে শেখ হাসিনার গুলাম ছিল, কিন্তু ঘটনাটা আসলে এই না। কওমি ঘরানার একজনই শেখ হাসিনাকে কওমি জননী বলছিল, যিনি ওই মসজিদের খতিব ছিল, বায়তুল মুকাররমের খতিব ছিল। মানে উনি চাটুকারি করতে গিয়েই ওই উপাধিটা দিছিলেন। আর পরবর্তীতে যখন হাসিনা পালায়, উনিও পালাইছেন। পরবর্তীতে উনি নিজের ওই যে উনার একটা মাদ্রাসা আছে, ওই মাদ্রাসার ছাত্র শিক্ষক নিয়ে একবার আসছিলেন, কিন্তু মানুষ উনাকে ধুলাই দিছে, এই যে পালাইছেন আর আসেন নাই। পরবর্তীতে উনাকে ইমপিচও করা হয়েছে। না, আমি এখানে দুইটা বিষয় নিয়ে বলবো, এই ইস্যুতে দুইটা বিষয় নিয়ে বলবো। একটা হচ্ছে যে বাংলাদেশে আপনার উনি যে লোক, মানে উনি ওনার জায়গা তো আছেই। কিছু আলেম যারা ইলম শিক্ষা গ্রহণ করে, কোরআন হাদিস পড়ে গবেষণা করে, উলামা লীগ কিভাবে করে? আমার প্রশ্ন হচ্ছে এটা, উলামা লীগ করা কি সম্ভব যার ভিতরে ইসলামের মিনিমাম আলো আছে? এটা একটা বিরাট সংখ্যা আছে, তাই না? কিভাবে পসিবল? মানে তাদেরকে, তাদের যদি নিজেরা প্রশ্ন করতো, কিভাবে পসিবল এই দলটা মানে উলামা লীগ করা সম্ভব? কিভাবে করবে? তাহলে তো ইসলামের যে বিশ্বাস, সেই বিশ্বাসের সাথে তো সে থাকতেই পারে না। এটা গেলো একটা। আরেকটা হচ্ছে যে আপনি যদি বলছেন কওমির, কওমির বিষয়টা হয়েছে কি, আপনি যদি কওমিকে তো আমরা আসলে কি বলবো, একেবারেই ট্যাবু আকারে দেখি। মানে একটা আমাদের যে মেইন স্ট্রিম যে একটা জায়গা, তার থেকে বাইরে বের করে একটা ব্যারিয়ারের মধ্যে ফালায় রাখছি। এবং এটা সেই ব্রিটিশ আমলে শুরু হয়েছে। অনেক সময় দেখবেন যে আহ, কিছু কিছু ব্যক্তি বলেন, তারা হয়তো কওমি থেকে যারা পড়াশোনা করে বের হন, তাদেরকে অপদস্থ অপমান করার জন্য বলেন না প্রশংসা করার জন্য বলেন, আমি জানি না।
তারা বলেন যে উসমানীদের সময় না একজন ইমাম সাহেবের কি ধরনের যোগ্যতা লাগতো, মানে ওই সময়ের একজন মাদ্রাসার ছাত্র কি ধরনের যোগ্যতা থাকতো এটা বুঝাইতে বলতে পারেন, অথবা এখনকার মানুষ যে অযোগ্য সেটা বুঝাইতে বলতে পারেন, জানি না। তো সেই সময় দেখা যাচ্ছে একাধিক ভাষা জানতে হইতো, ব্যাকরণ জানতে হইতো, গণিত বিজ্ঞান, তাই না, বিভিন্ন বিষয় জানতে হইতো। এখন এখানে কিন্তু এর পেছনে কিন্তু আরো গল্প আছে। সেটা হচ্ছে উসমানী আমলে একটা মাদ্রাসাকে আপনার পরিপূর্ণভাবে ইস্টাবলিশ করে দিলেন। একটা কওমি মাদ্রাসার যে আয়, কওমি মাদ্রাসা কিভাবে চলবে, তাদের যে রিসার্চ সেল, তাদের সিলেবাস, এই যে যে বিশাল কিছু দিয়ে দেওয়া হয়েছে, এটার জন্য যত রকম ব্যয় ছিল সেই ব্যয়ের জন্য তাদের কিছু প্রতিষ্ঠান ছিল, জমি ছিল, ওইখান থেকে তাদের আয় হইতো যথেষ্ট, এবং এটা ব্যয় করার পরে তাদের কাছে সঞ্চিত থাকতো। এরপরেও যারা সমাজের অভিজাত শ্রেণী ছিল, ধনী ছিল, সরকার, এরা আবার তাদেরকে অনুদান দিত। তার মানে তাদেরকে এই যে এখন যেমন মানুষের কাছে গিয়ে গিয়ে খুঁজে খুঁজে দান আনতে হয়, এগুলা করার সময় তাদের ছিল না। তারা ওই যথেষ্ট স্বাবলম্বী ছিল। অটোমান একটা খিলাফত এবং ছিল। মুঘল আমলে না, আমাদের মুঘল আমলেও ছিল। মুঘল আমলে আপনি জানেন যে লাখেরাজ বলতে একটা বিষয় ছিল, নবাবী আমলেও ছিল লাখেরাজ, লাখারাজ, মানে যার মানে করমুক্ত, উম, এটা আচ্ছা, ফার্সি শব্দ। লাখেরাজ মানে আমি যদি একটু ইন্টারাপ্ট করি, লাখেরাজ মানে কি? মানে লা মানে তো না বোঝায়, আর খারাজ মানে লাখেরাজ, লাখেরাজ খিরাজ মানে কি বোঝায়? মানে কর মুক্ত, এর বাংলা অর্থ যেটা যাবে, এর কোনো কর দিতে হবে না, কোনো খাজনা দিতে হবে না, ট্যাক্স দিতে হবে না, মানে হুম, গভর্নমেন্ট এটা এটা একদম তার। আমরা যেমন আমাদের ল্যান্ডের যে থিওরিটা কি, যে আমরা তো সরকার আমাদের একটা সম্পত্তির মালিক, তাই না, কিন্তু বছর শেষে সরকারকে একটা ট্যাক্স দিতে হয়, ট্যাক্সের বিনিময়ে আমি এই সম্পদের মালিক। গভর্নমেন্ট চাইলে যে কোনো সময় সম্পদটা নিয়ে নিতে পারে, কিন্তু যদি কোনো রাষ্ট্রায়ত্ত কোনো রাস্তাঘাট বা কিছু হওয়ার প্রয়োজন হয়, তা সরকার কিন্তু চাইলে এই সম্পত্তিটা আমাকে একটা মূল্য দিয়ে নিয়ে নিতে পারবে। যে কারণে এটা সরকারি সম্পত্তি, আমি আমার মানে আমি ওন করি, কিন্তু তাকে ট্যাক্স দিয়ে। আর ওই সম্পত্তিটা ছিল একদমই ট্যাক্স ফ্রি। ট্রাস্টি যদি আমরা এখনকার সময় যে ট্রাস্টি যে ধারণাটা আমাদের আছে, এরকম, মানে ওই সম্পত্তিটা শুধুমাত্র ওই প্রতিষ্ঠান ওইখান থেকে যত মানে আয় করবে সমস্ত টাকা তাদের প্রয়োজনে ব্যয় করবে। এবং তাদের সিলেবাসও ছিল এরকম আন্তর্জাতিক ধরনের সিলেবাস, একাধিক ভাষা, তারা প্রচুর অনুবাদ করতো। আপনার বাইতুল হিকমা যেটা ছিল আব্বাসী আমলে, সেখানে হুম। তারা তো গ্রিক, পার্সিয়ান, তারপরে আপনার ইন্ডিয়ান এইসব অনুবাদ করছে। অনুবাদ না করলে তো রিচ হবে না। আপনি যদি এটার কথা বাদ দেন, বাংলাদেশে তো ইউনিভার্সিটি গুলো সাহিত্য থেকে, তাই না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা হয়েছে কত সালে? আজ প্রায় 100 বছর হয়ে গেল। 100 বছর তো, 100 বছর প্রতিষ্ঠা পালন করছে। ওরা কিন্তু 100 বছরে 100টা বই অনুবাদ করতে পারবে। তার মানে কি ওদের তো সম্পদ আছে, কিন্তু ওরা তাহলে ওরা করছেটা কি? কিন্তু কমি মাদ্রাসা কি ওই ওই রকমের সম্পদ দেওয়া হয়েছে? এরকম স্বায়ত্ত শাসিত কোনো প্রতিষ্ঠান আছে সারা বাংলাদেশে? আমার মনে হয় আলিয়া মাদ্রাসা আছে সরকারি, সম্ভবত দুইটা মনে হয়। সরকারি আলিয়া মাদ্রাসা কয়টা আছে? দুইটা বা তিনটা হবে, দুইটাই মনে হয়। তো আর কমি মাদ্রাসা তো একেবারে যাচ্ছে তাই। কমি মাদ্রাসা শুধু সমাজের প্রান্তিক মানুষগুলো এখানে যেতেছে। এবং কমি মাদ্রাসা চলতেছে কিভাবে? মানুষের অনুদানের উপরে। এবং এই অনুদানটা কালেকশন করতে দিতেছে শিক্ষক ছাত্রদের, তাহলে তারা পড়াশোনা করবে কখন? গবেষণা করবে? তাদের পড়াশোনা করা বা গবেষণা করার সেই মননটাই তো নষ্ট করে দেওয়া হয়েছে। আমি এটা নিয়ে আমার দেশে একটা লেখা লিখছিলাম, যে বাংলাদেশের মানে বাঙালি মুসলমানিত্বের পাটাতন যদি শক্ত করতে হয়, তাহলে মাদ্রাসাকে পৃষ্ঠপোষকতা দিতেই হবে। এটা নিয়ে আমার একটা লেখা বের হয়েছে কিছুদিন আগে। বুঝছি এবং ভাই। বাঙালি মুসলিম রেনেসাঁসের যদি স্বপ্ন কেউ দেখে, তাহলে মাদ্রাসাকে যদি বাইরে ফালাই দিয়ে এই স্বপ্ন দেখে, তাহলে এই স্বপ্ন কোনোদিন পূরণ হবে না। এরা একটা বিশাল একটা মাস পিপল মাদ্রাসা থেকে বেরিয়ে আসতেছে, তারা কি করবে? তারা সেনাবাহিনীতে চাকরি করতে পারে? বাংলাদেশের কই মাদ্রাসার ছেলেরা সেনাবাহিনীতে চাকরি করতে পারবে? পারবে না, সেই সুযোগই রাখা হয় নাই। সে মেডিকেলে চান্স পাবে, অ্যাপ্লাই করতে পারবে না, চান্স সুযোগ রাখা হয় নাই। সে ইঞ্জিনিয়ারিং তাহলে এরা কোথায় যাবে? এদেরকে তো এটা দেওয়া হয় না। এটা যদি দেওয়া হতো, এদেরকে দিয়ে সমাজ তারপরে যদি থেকেই আলাদা করে দেয়া হইতেছে। এদেরকে সমাজে একবারে এলিট, এদেরকে সমাজে তাহলে এলিট পর্যায়ে আমরা যাইতে দেওয়া হইতেছে না। না এদের না প্রতি না, এই তাহলে আমি মাদ্রাসা, ডিসক্রিমিনেশনটা কেন? হ্যাঁ ডিসক্রিমিনেশন কারণ আছে। কারণটা হচ্ছে যে এরাই প্রথম আমাদেরকে স্বাধীনতা, স্বাধীনতা যে একটা মানুষের থাকতে হবে, ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম স্বাধীনতা করছে তো মাদ্রাসা। ব্রিটিশদের বিরুদ্ধে কি আমাদের এই এলিট সমাজ, ইংরেজি শেখা সমাজ বিদ্রোহ করছে? না, তা তো করে নাই। দেওবন্দ ব্রিটিশদের বিরুদ্ধে প্রতিষ্ঠাই আন্দোলনই করছে হয়েছিল। মাত্র, দেওবন্দ প্রতিষ্ঠাই আন্দোলন হয়েছিল করার জন্য। ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করার জন্য। সেটাই।
তাহলে এদের রক্তের ভিতরে সেই বিপ্লব আছে, রক্তের মধ্যে স্পিরিট আছে, এই জন্য এদেরকে একেবারে শেষ করে দেওয়া হয়েছে। এখন আপনার মনে করেন যে মেরুদণ্ড এরা হচ্ছে মুসলমান, এই অঞ্চলের উপমহাদেশের মুসলমানদের মেরুদণ্ড হচ্ছে মাদ্রাসা। সেই মাদ্রাসায় মেরুদণ্ডটা ভেঙে ফেলা হয়েছে। এখন আপনি দাঁড়াবেন কিভাবে? সহজভাবে দাঁড়ানো যাবে না। যে যত কথাই বলুক, মাদ্রাসাকে যদি আপডেট করা না হয় তাহলে কিছুই হবে না। এই বড় বড় কথা বলে কোনো লাভ হবে না। বাংলাদেশের সম্ভবত 40 লাখের বেশি ছেলে মেয়ে মাদ্রাসায় পড়ে। এই 40 লাখের কি অবস্থা? এটা তো মানে প্রতি বছরই আসতেছে, বাড়তেছে, আরো বাড়তেছে। মানুষের তো এখন ইসলামী শিক্ষার দিকে ঝুঁকতেছে, তাই না? কিছুদিন তার আগে, সে শিখতেছে। হ্যাঁ কিছুদিন আগে একটা রিপোর্ট এই দেখছি যে যে স্কুল কমতেছে, মানে স্কুলে মানুষের হার কমতেছে, মাদ্রাসায় ছাত্রদের হার বাড়তেছে। না, এটা বাড়তেছে, এটা হচ্ছে যে মানুষের ইসলামী শিক্ষার দিকে আগ্রহ বাড়তেছে এই জন্য। কিন্তু আলটিমেট এটা দিয়ে আসলে আমাদের কোনো পরিবর্তন আসবে না। পরিবর্তন আসবে না কেন? মাদ্রাসার গুণগত পরিবর্তন তো আমরা আনতে পারতেছি। আপনার ধরেন, আমি সিম্পলি যে জিনিসটা আমি লিখছি, আমি তার থেকে কিছু জিনিস বলি যে আমাদের যদি ডেভেলপমেন্ট চাই, আমাদের ইতিহাস খুঁজতে হবে, আমাদের যে গৌরবময় ইতিহাস, তাহলে আমাদের যেতে হবে নববীর আমলে, আমাদের যেতে হবে মুঘল আমলে, আমাদের যেতে হবে সুলতানি আমলে, তাই তো? মানে আমাদের উপমহাদেশের ইতিহাস যদি আমরা কাটতে যাই, তাহলে আমাদেরকে এই বইগুলো আমরা কি ভাষায় আছে? ফার্সি ভাষায়। ফার্সি আছে, আরবি আছে, তাই তো? এই ফার্সি আর আরবি কারা পড়ে? মাদ্রাসা পড়ে। তাহলে মাদ্রাসার ভিতরে আমি একটা রিসার্চ সেল কাকে দিয়ে করাইতে পারবো? মাদ্রাসাকে যদি আমি পৃষ্ঠপোষকতা দিই যে আপনারা এইগুলো নিয়ে গবেষণা করেন, ওইটাকে অনুবাদ করেন বাংলায়, এবং এরা কিন্তু বাংলায় আবার দুর্বল। মাদ্রাসার ছাত্র এবং শিক্ষক উভয়ই বাংলায় দুর্বল। কারণ হচ্ছে কি, তাদেরকে এই বাংলা থেকে যদি দূরে রাখা যায়, বাংলার ইংরেজি থেকে, তাদেরকে বাংলাটা শিখাইতে হবে। বাংলার যে শব্দে মানে প্রচুর শব্দ, অর্থ, এগুলো যদি তারা না জানে, তাহলে দেখা যাচ্ছে যে সুন্দরভাবে এক্সপ্রেস করতে পারবে না, অনুবাদ করতে পারবে না সুন্দর। এবং তাদেরকে দিয়ে যদি গবেষণা করা শুরু হয়, আমাদের পিছনের যত দলিল দস্তাবেজ, যত রকমের ইতিহাসের বই, সব ফার্সি আর আরবি ভাষায় আছে, তাই না? তুর্কি ভাষায় আছে। তো তুর্কি ভাষাটা তো আগে আরবি ভাষা, আরবি অক্ষরে লেখা হয়েছে। ওসমানী আমলে তো আরবি হরফে লেখা হয়েছে। এটা না হয় আপনার কামাল পাশা আসার পরে এটাকে হচ্ছে ল্যাটিনে নিয়ে আসা হয়েছে, ইংরেজি বা ইংরেজি অক্ষরে। কিন্তু তুর্কি ভাষা আরবিতে লেখা হয়েছে। তার মানে হচ্ছে যে আমাদের যদি ইতিহাস, ঐতিহ্য এবং দলিল দস্তাবেজ সবই হচ্ছে আরবি ভাষায় এবং ফার্সি ভাষায়। এটা শুধুমাত্র মাদ্রাসার পক্ষে সম্ভব। দিলেই এটা পসিবল, এবং এটা খুব দ্রুতই সম্ভব। কারণ মাদ্রাসার ছাত্র শিক্ষক উভয় খুব পরিশ্রমী এবং প্রচুর পড়াশোনা করে। তারা 16 থেকে 18 ঘন্টা পড়াশোনা করে, ওনারা পারবেন। তাহলে বাঙালি মুসলমানের যদি রেনেসাঁসের দরকার হয়, ইতিহাসের নয়া নির্মাণের যদি দরকার পড়ে, সেক্ষেত্রে মাদ্রাসাকে পৃষ্ঠপোষকতা দিতে হবে। তাদের খাওয়া দাওয়ার চিন্তা যদি করতে হয়, বেতনের চিন্তা যদি করতে হয়, তাহলে সম্ভব। তাদেরকে পরিপূর্ণ সহযোগিতা করতে হবে, যাতে তারা পুরোপুরি এফোর্ট দিয়ে কাজ করতে পারে। এবং আমি এই জন্য চাই যে এখন যে নতুন যে বাংলাদেশ, এই বাংলাদেশ একটা বিশ্ববিদ্যালয়, এটা তাদের পাওয়া উচিত, এই হক তাদের আছে। আচ্ছা, ভাই যেহেতু একটা শব্দ বললেন যে বাংলা রেনেসা, অর্থাৎ বাংলা যদি একটা রেনেসার কথা যদি আপনি বললেন, সো এই বাংলা রেনেসা কিন্তু সব মানে ঐতিহাসিক ভাবে তো বাংলা রেনেসা একটা পরিচিত আছে। সো সেই বাংলা রেনেসার কথা যদি আমরা আনি, যে যেটা বেশ পিরিয়ডে শুরু হইলো বাংলা সাহিত্য দিয়ে যেটাকে বলা হইলো, সেটাকে আপনি কিভাবে সংজ্ঞায়ন করবেন? যে সেটা সংজ্ঞায়নটা কিরকম হবে, যে বাংলা রেনেসার, সেই বাংলা রেনেসার? না, আপনি বেঙ্গল রেনেসার কথা যদি বলেন, জি এটা হ্যাঁ। আপনার অষ্টাদশ শতক, এটা খুব সম্ভবত 1777-78 বা এরকম সময় শুরু হয়েছিল। হ্যাঁ, রামমোহন এটার রায়ের হাত মধ্যে ধরে হয়। হ্যাঁ, রামমোহন রায়, তারপরে আপনার আরো বেশ কিছু লোকজন ছিলেন এর ভিতরে। বিদ্যাসাগর ছিলেন, তারপরে আবার নাম মনে পড়তেছে না এখন, মোটামুটি ওই সময় ছিলেন। এখানে হচ্ছে কি, বাংলাদেশে বেঙ্গল, বেঙ্গল বলতে তো আসলে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা উপন্যাস আছে না, যে আহ, হুম। বাঙালি আর মুসলমানের মধ্যে ফুটবল ফুটবল ম্যাচ। খেলা হবে। হ্যাঁ, ফুটবল হুম। ম্যাচ। তো ফুটবল ম্যাচে খেলবে হলো বাঙালি আর মুসলমান। তো মুসলমানদের তো তারা বাঙালি মনে করতো না, তাই না? কারণ তাদের যে বেঙ্গলের আছে, বেঙ্গলের রেসের মাধ্যম ছিল কিন্তু সাহিত্য চর্চা, প্রথম লেখালেখি। তো সাহিত্য চর্চার ভিতরে তো সাহিত্যিকরা তো আমাদের মুসলমানদেরকে বাঙালি মনে করে নাই অবশ্য। এই যে যে মনে না করা, এই মনে না করাটা হচ্ছে তাদের এই বেঙ্গল রেনেসাঁসের যে ধারণা, সেই ধারণার ভিতরেই ছিল। বেঙ্গল রেনেসাঁ বলতে যেটা বোঝায়, এটা অ্যাকচুয়ালি হিন্দু রেনেসাঁ হয়েছে।
এটা নীরদ চন্দ্রের যে একটা রেনেসাঁ, যে এটা হয় নাই, এটা তো মুসলমানরা ঠিকই বুঝতেছিল, এবং এটা একটা ধারাবাহিক, এটা তো একটা লম্বা সময় ধরে এই রেনেসাঁটা চলছে। শিল্প সাহিত্য, কলকাতা যে বাবুকেন্দ্রিক সোসাইটি, সরি, তো সেখানে দেখা গেছে তারা অ্যাকচুয়ালি কি ছিল, তারা হচ্ছে যে কলোনির, মানে ব্রিটিশ যে কলোনি, কলোনির একটা অক্সিলারি ফোর্স ছিল কলকাতার বাবুরা। তো তারা শিক্ষা দীক্ষায় যখন আগায় গেছে, তখন তারা নিজেদেরকে আপডেট করছে। সেটা হচ্ছে বেঙ্গল রেনেসাঁ। সেখানে তো মুসলমানরা একটা অপাংতেও, কারণ হচ্ছে যে ক্ষমতাটা তো মুসলমানের কাছ থেকে খ্রিস্টানদের কাছে গেছে, তাদের ভগবানের পরিবর্তন করছে, তাই না? তো মুসলমানকে তো তারা পরিবর্তন করে নিয়ে আসবে না, তারা ইংরেজি শিখছে। মুসলমানের তো মেইন স্ট্রিম ভাষা ছিল ফার্সি, এটা ছিল তার সৌর্য বিজয়। মানে মুসলমান তো এলিট ছিল, তার সবকিছুতে সে বাদ দিয়ে তারপরে আরেকজনকে সে ফলো করবে না। তো ফলো করবে কে? যে হচ্ছে নন এলিট, যে নিচে ছিল, সে কি করবে? সে জাস্ট তার মালিক পরিবর্তন করবে সে, তাই না? তো ওইটা ওনারা করছে, ওরা মুসলমানদের ছেড়ে দিয়ে তখন তারা ব্রিটিশদের ধরছে, এবং ব্রিটিশদের মতো করে নিজেদেরকে সাজাইছে। তখন তারা কিন্তু ওই যে যারা আপনার এই বেঙ্গল রেনেসাঁর সাথে জড়িত ছিল, তারা একটা নতুন ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করছে। ব্রাহ্ম ধর্ম আকারে, মানে যেখানে দেখা যাচ্ছে যে একটু মডিফাই করে সতীদাহ প্রথা থাকবে না, তারপরে আপনার ওই যে বলি দেয়া, এই যে কিছু কিছু বিষয় ছিল না, এই বিষয়টাকে মডিফাই করলো। এটা হচ্ছে তাদের বেঙ্গল রেনেসাঁসে তারা একটু আপডেট হয়েছে এবং তাদের মিডিয়া তৈরি হয়েছে, তারা সাহিত্য রচনা করছে। ওই সময় তো বাঙালি মুসলমান লেখার মতো জায়গা নেই, কথা বলার মতো জায়গা নেই। যেটা বলতো মাদ্রাসা গুলোই তো বন্ধ হয়ে গেল। মাদ্রাসার যে লাখেরাজের যে এই যে লাখেরাজের ইস্যুটা তো তখন আসবে, লাখেরাজ প্রপার্টি তো বাতিল হয়ে গেল। আজকে যদি আপনি বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘুরেন, দেখবেন যে বিভিন্ন হিন্দু মানুষের নামে স্কুল কলেজ আছে। এদের প্রতিষ্ঠা হয়েছে কত সালে? প্রতিষ্ঠা হয়েছে ওই সময় 1700 সামথিং সালে, 1800 সামথিং সালে, তাই না? 1757 সালের পরে পলাশির যে পরাজয়, পলাশির পরাজয়ের পরেই হয়েছে। তার মানে হচ্ছে যে এই যে যে লাখেরাজ প্রপার্টি গুলো ছিল, ওয়াকফ প্রপার্টি ছিল, এই সমস্ত কিছুই পরবর্তীতে ব্রিটিশরা নিয়ে নেয়। এবং এটা পরবর্তীতে হিন্দুদের ভিতরে, হিন্দুরা যারা জমিদারি কিনে, তারা কিন্তু এই প্রপার্টি গুলো নেয়। নিয়ে পরবর্তীতে তারা দেখা গেছে যে ওই সময় কিছু কন্ডিশন থাকতো, যে কে কতটা উন্নয়নমূলক কাজ করতেছে, কারণ ব্রিটিশরা তো অনেক অগ্রসর জাতি ছিল। তারা যদিও লুট করতো, কিন্তু তারা কিন্তু ওই জাতিটাকে ট্রেন করতো। ট্রেন করে করে তাদের মানে তাদের ফুড ফরমাইশ কাটার জন্য উপযুক্ত বানায় নিত। ব্যাপারটা হচ্ছে এরকম। তো ওনারা সেই ফুড ফরমাইশ কাটার জন্য যে উপযুক্ত হয়েছে, সেই কলকাতা বাবু কেন্দ্রিক উপমহাদেশের মধ্যে যদি কলোনিকে মানে গেড়ে বসার জন্য সহযোগিতা কে করে থাকে, সেটা হচ্ছে কলকাতা। তো তারা যে রেনেসা করছে, এটা কি রেনেসা? এটা তো হচ্ছে আপনার ব্রিটিশদের তাবেদারি করার একটা রেনেসা, নিজেদেরকে মডিফাই করা। মানে তারা একেবারেই অনগ্রসর ছিল, যে অনগ্রসর থেকে তারা জাস্ট ফুড ফরমাইশ খাটার জন্য একটা উপযুক্ত পরিবেশে আসছে। কিন্তু মুসলমান তো আসলে ওই পর্যায়ে যাবে না। মুসলমান রেনেসার যে মুসলিম রেনেসা তো অনেক আগেই ঘটছে। মুসলিম রেনেসা তো ঘটছে আপনার আরব থেকে, আরবের থেকে রেনেসা ঘটেই তো তারপরে সুলতানি আমল আসলো, নবাবিয়া মোগল আমল আসলো, নবাবী আমল আসলো, তাই না? এরা এসে আমরা তো শাসন করলো, তা আর রেনেসাসের তো কিছু বাকি নাই। কিন্তু যখন এই বাংলা অঞ্চলে আমরা যখন ভাগ হয়ে গেলাম, পূর্ব বাংলায় তখন দেখা যায় যে আমরা শিক্ষা দীক্ষায় পিছিয়ে ছিলাম। ওই সময় সারা উপমহাদেশেই, এই উপমহাদেশ কথাটা আসলে সঠিক কথা না, হিন্দুস্তান, পুরো হিন্দুস্তানের মুসলমানরাই অনগ্রসর হয়ে গেল, কারণ তাদের সম্পত্তি নেওয়া হয়েছে, তাদের ভাষা নেওয়া হয়েছে। ভাষা কিভাবে নেওয়া হয়েছে? আমি পড়ি ফার্সিতে, লিখি ফার্সিতে, বলি ফার্সি। এই ভাষাটা ক্যান্সেল করে এখানে আপনি একটা রিপ্লেস করে দিলেন একটা ইংরেজি ভাষাতে। আমি তো ওই ভাষায়, আমি তো বোবা, আমি না লিখতে পারি, না পড়তে পারি, না বুঝি কিছু। তাহলে আমার তো আসলে আমার কথা যেটা আপনি বুঝবেনই না, তাহলে তো আমি কথা বলতে পারবো না, আমি লিখতেও পারি না। এইখানে এই যে যে একটা গ্যাপ, এই গ্যাপটা চলছে কিন্তু 200 বছর। তো 200 বছর যে গ্যাপটা চলছে, এই 200 বছরের যে দারিদ্রতা, যে অর্থনৈতিক অধপতন, যে চিন্তা, যে নৈতিকতায় যে অবমূল্যায়ন, এই যে যে মানে ধীরে ধীরে যে নিচের দিকে নামছি আমরা, যে কারণে আমাদের এখন রেনেসাসের কথা আসতেছি। মানে আমরা এত অধপতনে গেছি যে আমরা সেই আগের অবস্থানে নাই। এখন আমাদের যে বাঙালি মুসলমানের রেনেসাসের কেন প্রয়োজন? আমাদের কিন্তু একটা ঐতিহ্য ছিল, সেই ঐতিহ্যটা ফেরা দরকার। ঐতিহ্যতে ফিরতে চাইলে আপনাকে মাদ্রাসা থেকে উৎসাহ করতে হবে। আপনার এই ফার্সি কিতাব, আরবি কিতাব অনুবাদ করবে কে? ঢাকা বিশ্ববিদ্যালয় করবে? না, বিশ্ববিদ্যালয় কি করবে? কে করবে? এটার জন্য কি মাদ্রাসাকেই আলাদা করতে করে হবে। নতুন করে কি মানুষ লোক নিয়ে দেওয়া সম্ভব?
সম্ভব? আমাদের তো রেডি আছে হাজার হাজার মাদ্রাসা। সব মাদ্রাসার ওই আলেম যারা আছেন, আলেম ওলামা শিক্ষকদের আছেন, অনেকেই ফার্সি পারেন। তাদেরকে একটু পৃষ্ঠপোষকতা দিলে এবার তারা ফার্সি অনুবাদ করতে পারবে, সুন্দর অনুবাদ করতে পারবে। তাদেরকে মানে এমন পৃষ্ঠপোষকতা দিতে হবে, তার সংসার ব্যয় নিয়ে তার জন্য চিন্তা করতে না, তার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে না হয়। মানে তার অর্থনৈতিক সজাগতা, তার অর্থনৈতিক কোনো চিন্তা করার সময় তার নেই। তার মানে সবকিছু হয়েছে যেটাকে ভাবে বলা চলবে। হয়, যেটাকে বলা হয় যে গ্রান্ট দেওয়া, এই যে রিসার্চারদের যেভাবে গ্রান্ট দেওয়া হয় তাদেরকে ওইভাবে গ্রান্ট দিতে হবে। দিতে হবে। এতে হবে কি আপনার, কয়েক বছরের মধ্যে এই বাঙালি মুসলমানিত্বের যে শিকড়ের সন্ধান, সুলুক সন্ধান যদি করতে চাই, তাহলে আমাদেরকে এই ফার্সি কিতাব, আরবি কিতাব অনুবাদ করতেই হবে। আমাদের যে হারানো মানে ওর মধ্যে রয়ে গেছে, ওইটা ছাড়া তো আসলে সম্ভব না। আমাদের যে, আমরা যে বাঙালি, এই বাংলার ধারণাটা আসছে তো আপনার শামসুদ্দিন ইলিয়াস সাহেব আছে, তাই না? হ্যাঁ, শামসুদ্দিন ইলিয়াস সাহেব বাংলার জনক। সে 15 শতকে তিনি, এর আগে বাংলা নামে কোনো সীমানা ঘেরা কোনো অঞ্চল ছিল না। এক একটা ক্ষুদ্র 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 গোষ্ঠী ছিল, কিন্তু বাংলা নামে কোনো অঞ্চল ছিল না। 13টা এই আলাদা আলাদা অঞ্চলের অঞ্চলে ধারণা, ভাগ ছিল। হ্যাঁ, এইটাকে ধারণা দিয়েছে শামসুদ্দিন ইলিয়াস শাহ। তার মানে এই ঐতিহ্যটা তো মুসলমানের। শামসুদ্দিন ইলিয়াস শাহের ভাষা ছিল ফার্সি। সে ছিলেন একজন শেষ পারস্যের সিজিস্তান এলাকায় জন্মগ্রহণ করছেন। তো তার ভাষা ফার্সি ছিল সঙ্গত কারণে। তাহলে তিনি তো এই অঞ্চলের মানুষের যে ভাষা, এই ভাষাকে সম্মান করছেন, এই অঞ্চলের মানুষের যে জাতিসত্তা সেটাকে সম্মান করে এই অঞ্চলের নামেই রাখছেন। যিনি রাখছেন তিনি কিন্তু একজন মুসলিম। আবার দেখেন, বাংলা সনের প্রবর্তন কে করছেন? বাংলা সনের প্রবর্তন করেছেন একজন মুসলিম, সম্রাট আকবর। তো সম্রাট আকবর। তাহলে আমাদের বাঙালি আর মুসলমানের মধ্যে কি ফুটবল হবে? এটা মুসলমান বাঙালি না, ব্যাপারটা বুঝেন। বাংলার ধারণা আনলো একজন মুসলিম, বাংলার সঞ্চালক হলো আরবি সনের সাথে মিলে ফসলি সন, সম্রাট আকবর, সে একজন মুসলমান। এরপরেও মুসলমান বাঙালি না। এই হচ্ছে বেঙ্গল রেনেসাঁ। তো এই বেঙ্গল রেনেসাঁ মুসলমানের জন্য কিছু হয় নাই, বরঞ্চ এইটা কিন্তু আমাদের মধ্যে আমরা যেটা বলি এটা যেমন আছে। তারপরে আপনার নীরজচন্দ্র, তার তো, তার একটা বিখ্যাত বই আছে, অ্যান অটোবায়োগ্রাফি অফ আনসার ইন্ডিয়ান, অ্যান আনসার ইন্ডিয়া, যাই হোক এরকম একটা বই আছে। সেই বইয়ের মধ্যে উনি কিন্তু তার জীবনের যে গল্প, জীবনের যে ঘটনা প্রবাহ, সেটার সাথে সাথে ভারতের যে পরিবর্তন গুলো আসছে, সেখানে যে রেনেসাঁসের যে পরিবর্তন আসছে, সেখানে সে বলছে যে এই রেনেসাঁস আসলে মূলত হইলো হিন্দুদের রেনেসাঁস, কিন্তু মুসলমানদেরকে বাইরে রাখা হয়েছে। এটা একজন হিন্দু গবেষকের মুখ দিয়ে বের হয়েছে। এটা একটা কিন্তু রেকর্ড, বুঝছেন? তো এই জন্য বেঙ্গল রেনেসাঁস আসলে আমাদের রেনেসাঁ, আমাদের রেনেসাঁর প্রয়োজন। আমাদের রেনেসাঁর সাথে প্রথম কাজ হচ্ছে আমাদের যত মণিমুক্তা আছে ফার্সি ভাষায়, আরবি ভাষায়, এগুলাকে অনুবাদ করতে হবে। আপনার ইবনে খালদুনের কিতাব, এই কিতাবটাকে তো আপনাকে বাংলায়, বাংলা অনুবাদ করে রিসার্চ করতে হবে। এটা অনুবাদ হয়েছে, কিন্তু অনেকভাবে অনুবাদ করতে হবে। আপনার ইবনে সিনা, এই যে বিষয়, এই যে এদের যে কিতাবগুলো আছে, ইমাম গাজ্জালি, এদেরকে বাদ দিয়ে তো আমাদের মানে মুসলমানিত্বের যে বেস, এটা তৈরি হয়েছে এইভাবে, তাই না? আর আমাদের তো শুধু সুলতানি। মুসলমান, ভাই আপনাকে একটু ইন্টারাপ্ট করতেছি, ক্ষমা করবেন। এরা শুধু মুসলমানের তো না, এদের সারা পৃথিবীর মানে যারা ফিলোসোফার, এরা তো হইতেছে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ফিলোসোফার্স ইন আওয়ার মডার্ন হিস্টোরি, নট ইভেন জাস্ট মডার্ন, মানে পুরা পৃথিবীর যে হিস্টোরি, এদের মধ্যে এই যে কয়েকজনের নাম বললেন, ইমাম গাজ্জালি, ইবনে বাতুতা, তারপরে ওই যে ইবনে খালদুন, ইবনে সিনা, এরা পলিম্যাথ। তো এদের ছাড়া আসলে পৃথিবীর ডেভেলপমেন্টও আসলে চিন্তা করা যায় না। এরাই পৃথিবীর একটা ডেভেলপমেন্ট বা না, সেটা তো কথা। ইভেন নাম মানে অ্যাড করা উচিত। আমি যদি ভুল না করি সেটা হলো ফখরুদ্দিন আল রাজি, ইমাম ফখরুদ্দিন আল রাজি, ওয়ান অফ দ্য গ্রেট ফিলোসফিক্যাল মাইন্ড। ইভেন অনেক সময় একজনকে আলেম বলে সবাই আহ, চেনে, যে ইবনে তাইমিয়া। ইবনে তাইমিয়াকে কিন্তু সবাই আলেম বা ওলামা হিসেবেই কিন্তু চেনে, বা শাইখুল ইসলাম হিসেবেই চেনে, বাট অনেকে কিন্তু জানে না যে হি ওয়াজ ওয়ান অফ দ্য ফার্স্ট ম্যান, যে কিনা গ্রিক ফিলোসফিক্যাল টার্মোলজি থেকে বের হয়ে কিভাবে আসলে ফিলোসফিকে ব্যাখ্যা করা যায়। বা আমরা সবসময় জেনে আসছি যে গ্রিকরাই ফিলোসফির উত্থান ঘটাইছে। সো তাদের যে ভুলগুলা ছিল ইনিশিয়ালি, সেগুলো নিয়ে আলোচনা করার প্রথম সারি একজন ব্যক্তি ইবনে তাইমিয়া। তার ব্যাপারেও আমাদের বাংলাদেশে কথা বলা এখন শুরু হওয়া উচিত। এটা তো শুরু করতে হবে, এটা শুরু করতে হবে। আমি যেটা বললাম যে এটা আপনার অনুবাদের কাজ, গবেষণার কাজে হাত দিলে একটা একটা করে সবাই চলে আসবেন। এখন হচ্ছে যে এই কাজটা তো শুরু করতে হবে। আমরা বাঙালি মুসলমানের ডেভেলপমেন্ট কিভাবে করবো, মানে এইটা কিভাবে করা সম্ভব, এই কিভাবে করা সম্ভব নিয়ে যখন আলোচনা হবে, তখন প্রথমেই তো আসবে যে আমাদের আসলে ঐতিহ্য কি কি ছিল, সেগুলো তো খুঁজতে হবে।
মানে আমরা তো একবারে নতুন থেকে নতুন করে শুরু করতে পারবো না। আমাদের তো কিছু বেজ আছে। মানে আমার যে কিছু সম্পদ ছিল সেগুলো তো আমার আগে খুঁজে বের করতে, সেগুলো খুঁজতে গেলে সেগুলো তো ছিল বাংলা ভাষায় ছিল না, সেগুলো ছিল ফার্সিতে, উর্দুতে, আরবিতে। তো সেই কিতাবগুলা তো অনুবাদ কোনো বিশ্ববিদ্যালয় করতে করে দিতে পারবে না, এটা মাদ্রাসা করতে পারবে। কারণ মাদ্রাসায় এই ভাষায় কিতাবগুলো পড়ানো হয় এবং এই চর্চাটা চলে আসছে, কিন্তু তাদেরকে তারা সীমিত আকারে পড়ায়। তাদেরকে আপডেট করা হবে, আপডেট করে তারপরে তাদেরকে এটা দিতে হবে, তাহলেই পসিবল। না হলে আমাদের যে ইন্ডিয়ান নেগেটিভ আমাদের যা শেখানো হয়েছে এখান থেকে আমরা বের হয়ে আসতে পারবো। আমাদের ইতিহাসের যে নির্মাণ এখান থেকে বের হয়ে আসতে পারবো না। আমাদের শুরু হবে 71 থেকে, আমাদের তো 71 আমাদের ইতিহাসের শুরু। আমাদের না, 47 কোথায় যাবে? আমাদের 1204 কোথায় আমাদের যাবে? 47, সেটাই তো। আপনার আপনার আমাদের যদি ইতিহাসের ধারাবাহিকতা যেতে থাকি তাহলে দেখা যাচ্ছে যে আমাদের সেই খোলাফায় রাশেদা পর্যন্ত চলে যাবে, তাই না? যে আমাদের তো 71 তো না, বাংলার ধারণাটা তো আসছে সেই 1500 থেকে, আজ থেকে 500 বছর আগে, না, 550 বছর আগে, তাই না? না, না, আরো আগে, 1204 সাল থেকে। না, 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 বাংলা টার্ম, বাংলা আচ্ছা, টার্মটা বাংলা উত্থান টার্ম ঘটাইছে ইংরেজরা। আচ্ছা, সরি, আমার শামসুদ্দিন ইলিয়াস শাহী, শামসুদ্দিন ইলিয়াস শাহী খুব সম্ভবত 1435 থেকে 1400 আহ 95। 59 পর্যন্ত ক্ষমতায় ছিল, 1459 খুব সম্ভবত। আমি তেরো আসলে আমার কাছে, না, 1400 না ভাই, 1300। আপনি সালগুলা ঠিক বলতেছেন, বাট 1300 জানা মতে। আচ্ছা, 1200। 1338, তেরোশো হ্যাঁ, আটত্রিশ আমি যদি হ্যাঁ, বলি। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। 1338 অথবা 1435 এরকম হবে আর কি। যাই আচ্ছা। হোক, এটা নিয়ে এই কন্ট্রাডিক্টরি আছে, দুই রকমই আছে। 1435 থেকে 1449 আমি পেয়েছি। তো যাই হোক, এখন হচ্ছে যে আপনার ওই যে ইয়ের মতো এই আমাদের ইকতার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি, উনি কত সালে আসছেন এটা নিয়ে যে 2 বছর 4 বছরের দিকে দিকে আছে, ইভেন আরো আছে। মানে আরো সিরিয়াস জায়গায় যদি যাই, ঈসা আল্লাহ ইসলামের জন্ম নিয়ে তো আমাদের মানে কি ঈসাই সাল যেটা খ্রিস্টাব্দ, আমরা যে আজকে 2024 খ্রিস্টাব্দ, এটাও ধারণা করা যায় ঈসা আল্লাহ ইসলামের জন্মের 4 বছর পর থেকে হিসাবটা শুরু হয়েছে। ব্যাপারটা বুঝছেন? চার এখন খ্রিস্টাব্দ এরকম, বলা হয়। হ্যাঁ হ্যাঁ, 4 বছর তার জন্মে, 4 বছর পর থেকে শুরু হয়েছে হিসাবটা, তার মানে তাহলে 2028 সাল ধরতে হবে আর কি। এখন এরকম কিছু ব্যাপার থাকতেই পারে, ইতিহাসে বিতর্ক থাকবে, সমস্যা নেই, তবে ইতিহাস তো সত্য, জি। আগে পরে হতে পারে। তাহলে আমাদের ইতিহাসের গোড়া তো আরো দূরে, তাহলে আমাদের গো- 71 হচ্ছে আমরা আলাদা করে একটা ভূখণ্ড পাইছি, যে ভূখণ্ডটা পাওয়া উচিত ছিল ওদের 1905 সালে পেয়েছিলাম, যেটা কিন্তু আমরা 1905 সালে পেয়েছি। 1905 সালে যখন এটা নিয়ে হিন্দুরা মানে ইয়ে ছিল কেন, মানে তারা তো একেবারে মার মার কাট কাট অবস্থা, তারা কিন্তু 6 বছর বেশি রাখতে দেয়নি। বেঙ্গল প্রেসিডেন্সি ভেঙে যখন বঙ্গভঙ্গ হলো, বঙ্গভঙ্গ হওয়ার পরে কিন্তু হিন্দুদের যে বড় বড় নেতা তারা কিন্তু এই বেঙ্গল প্রেসিডেন্ট বঙ্গভঙ্গ কিন্তু মানে নাই। যে কারণে তারা যখন জ্বালাপড়া শুরু করলো 1905 সালে, ভাঙা পরে 1911 সালে কিন্তু আবার যুক্ত হয়ে গেল। এরাই কিন্তু আবার 47 সালে আবার আমাদের সাথে আসলো না বা আমাদেরকে রাখলো না, তার কারণটা কি ছিল? এটা নিয়ে একটা চিন্তা করার বিষয় আছে, তাই না? ইতিহাসের যে নির্মাণ, এটা সুবিধা মতো যদি যে যার মতো করে নির্মাণ করে তাহলে তো হবে না। আমাদের জানতে হবে, আমাদের জানতে গেলে আমাদেরকে আমাদের আরবি ফার্সি কিতাব, আমি বারবার বলছি যে এই কিতাবগুলো অবশ্যই পড়তে হবে। এবং এইটা তো আমাদের কাছে যতটুকু আসছে এটা কিন্তু ইংলিশ ট্রান্সলেট হয়ে আসছে, ফার্সি থেকে ইংরেজি, ইংলিশ থেকে বাংলা আসছে। তার মানে এটা আর এটা নাই, এখানে অনেক রকমের অনুভূতি নতুন করে যোগ হয়েছে, অনেক রকমের জিও পলিটিক্স যোগ হয়েছে। ব্যাপারটা বুঝছেন? যে কারণে আমাদেরকে ইতিহাসের সুযোগ সন্ধান করতে চাইলে, বাংলাদেশের ইতিহাসের নির্মাণ নতুন করে শুরু করতে চাইলে আমাদেরকে এখানে ফিরে যেতে হবে। সো সো ভাইয়ের মতামত অনুযায়ী যে আমাদের যে বেঙ্গল রেনেসাঁ নামে যেটা পরিচিত, তো সেটার অবভিয়াসলি যেটা বুঝতে পারছি সেটা হলো একক কোন একটা জাতিগোষ্ঠীগত ভাবে, এবং এটা হওয়ারই কথা ছিল। কারণ ব্রিটিশরা যখন, অবশ্যই এই অঞ্চলে মুসলমানরা পাওয়ার ছিল 800 বছর প্রায়। তো ব্রিটিশরা যখন এসে দখল করছে, স্বাভাবিকভাবে তারা মুসলমানদেরকে নেগলেক্ট করা শুরু করে, কারণ তাদের কাছ থেকে যেহেতু তারা পাইছে। তো স্বাভাবিকভাবে এটা একটা হিন্দু রেনেসাই হয়েছে শেষ পর্যন্ত, বলবো। হিন্দু রেনেসাঁ, অবভিয়াসলি হয়েছে। হিন্দু রেনেসাঁ তো হয়েছে, এটা তো জানি আমরা, মানে হাড়ে হাড়ে টের পাই। এর পাশাপাশি তো হিন্দুদের ভিতর থেকে তো বলাই গেছে, নীরজচন্দ্র তো বলছেন তার বইয়ে যে এটা আসলে মুসলমানকে বাইরে রেখে রেনেসাঁটা করা হয়েছে। তো এটা তো হুম একটা এভিডেন্স, তাই না? তারাই স্বীকার করতেছে যে আসলে মুসলমানকে, এবং এই রেনেসাঁ চলাকালীন ওই যে তাদের হুম যে সাহিত্যের যে সাহিত্য নিয়ে যে বিষয় কাজকর্ম করছে, সাহিত্যেই তো বলছে যে বাঙালি বনাম মুসলমানের খেলা।
তো তার মানে আসলে হ্যাঁ, আমাদের তো তাদেরকে বাঙালি হিসেবে ধরে নাই। তো যে কারণে আমি আপনি এর আগে এটা বলে আসছি যে বাংলা, বাংলা সন সবই তো মুসলমানের সৃষ্টি। মুসলমান কেন বাঙালি দিতে পারবেন না? এই অঞ্চলের মূল কাঠামোটাই মুসলমানরা দিয়ে গেল, কিন্তু আজকে এই কাঠামো থেকে মুসলমানরা বাইরে। সেটাই। এই জন্য আমাদের যেটা হয় যে আমাদের যে বাংলা ভাষা, বাংলা ভাষায় আমাদের যে ঐতিহ্যগুলো, আমাদের যে ইতিহাস, এগুলো বাংলা ভাষায় নিয়ে আসতে হবে। এগুলো যদি অনুবাদ করা হয় তাহলে আমাদের নতুন জেনারেশন হুম। আমাদের ইতিহাস জানবে। আচ্ছা, ভাই ভাই যেটা একটা তুলে ধরছিলেন যে মুসলিম রেনেসার কথাটা, যে মুসলিম রেনেসা করতে হলে অবশ্যই আমাদেরকে মাদ্রাসা ভিত্তিক ভাবে করতে হবে। সেখানে যারা আমাদের মতো মানুষ আছে, যারা মাদ্রাসার কেউ না, যেরকম আপনি আছেন, আমি আছি, আমির ভাই আছে, তো তাদের দায়িত্বটা কি হবে এখানে? না, এই যে আমরা যে বিভিন্ন ফোরামে কথা বলা শুরু করছি, মাদ্রাসার কথা তো মাদ্রাসা যদি নিজে বলে তাহলে তো তাদের দিকে কেউ যাবে না। আলেম ওলামারা হুম। তারা যদি তাদের কথা বলে, তাদের কথা কেউ শুনবে না তো, কারণ তারা তো একটা ব্যারিয়ারের মধ্যে। আমরা তো তাদের শুধু ভুলই করি, তাই না? আমরা তাদের শুধু ভুলই করি। এই সম্প্রতি দেখলাম যে একজন ওই হেলিকপ্টারে গেল কেন, একজনের এত টাকা দিচ্ছে, 4 লাখ লাগলো, 5 লাখ লাগলো, 2 লাখ লাগলো। তার মানে হচ্ছে যে আমরা কি মিন করতেছি যে ওনারা আসলে একটা ভিখারি টাইপের মানুষ। ওনাদের হেলিকপ্টারে চড়ানোর যোগ্যতা নাই, ওনাদের 2-4 লাখ টাকা পাওয়ারও যোগ্যতা নেই, কিন্তু আমরা দেখা গেছে যে হয়তো বিদেশ ভ্রমণ করতেছি, এই পুকুর পুকুর খনন শেখার জন্য, ঘাস কাটার জন্য বিদেশ যেতেছি, লক্ষ লক্ষ টাকা খরচ করতেছি, সেখানে কিন্তু আমরা প্রশ্ন করতেছি না, তাই না? এখন হচ্ছে যে একজন ব্যক্তি, এই যারা আলেম ওলামারা আসে এদের প্রায় ম্যাক্সিমামই দেখেছে যে যা ইনকাম করে তার প্রত্যেকের এক একটা করে মাদ্রাসা আছে। এই টাকাগুলো নিয়ে সেখানে সে ফান্ডিং করে, সেখানে সে খরচ করেছে, সে ব্যক্তিগত ভাবে ভোগ করে না। কিন্তু ম্যাক্সিমাম প্রত্যেকেরই একটা মাদ্রাসা আছে, এবং সেখানে এই যে লিল্লা বোর্ডিং আছে, এতিমখানা আছে। এটা কি খবর রাখে? কেউ রাখে না তো। আমরা মাদ্রাসাকে ঘৃণা করতে শিখছি ব্রিটিশদের কাছ থেকে। ব্রিটিশদের কাছ থেকে হিন্দুদের ভিতর দিয়ে সেকুলারদের মাধ্যমে মাদ্রাসাকে শুধু ঘৃণাই করতে শিখছি। এই ঘৃণা থেকে মাদ্রাসাকে বাঁচাতে হলে আমরা যারা ইংলিশ মিডিয়ামে পড়ছি, বাংলা মিডিয়ামে পড়ছি, আমাদেরকে আগে আসতে হবে। কারণ হচ্ছে আমাদের নারী পোতা ওইখানে। আমাদের যে স্বাধীনতা, স্বাধীনতার নারী পোতা হচ্ছে মাদ্রাসা। বুঝলাম। তাহলে তাহলে এটাই বলাই যায় যে আমাদের স্বাধীনতার সূতিকাগার হবে আমাদের মাদ্রাসা, আর সেই মাদ্রাসার অবশ্যই রক্ষা আপনি করার ব্যারিয়ার হবে। ব্রিটিশ বিরোধী যত আন্দোলন আছে, ব্রিটিশ বিরোধী যত আন্দোলন মাদ্রাসা থেকে শুরু হয়েছে। হম। এবং তারা এই আমাদের যে আন্দোলন। এই কথা, ভাই যখন বলতেছিলাম আমি এই কথা এক করতে চাইছিলাম যে একটা সময় খুব এখনো মানে বর্তমান দেওবন্দ সোসাইটি বা কমি যারা আছে তাদেরকে একটা বলে খোঁচানো হয় যে তোমরা তো বলছিলা যে ইংলিশ হারাম, ইংলিশ নাকি পড়া যাবে না। এবং এই পিছের ইতিহাস কিন্তু কেউ বলতে চায় না যে একসময় যখন সাংস্কৃতিক আন্দোলন শুরু হইলো যে ব্রিটিশদের সাংস্কৃতিক বা সংস্কৃতি কোনো জিনিসই আমরা গ্রহণ করবো না, তখন কিন্তু সবচেয়ে বেশি আগে আসছিল দেওবন্দরা। এবং তারাই প্রথম বলছিল যে ইংরেজি ভাষাকে হারাম করছিল এই কারণে যে মানুষ যাতে সেটা গ্রহণ না করে এবং ব্রিটিশ সংস্কৃতি যেন এদেশে প্রভাব করতে না পারে। তো তারা কিন্তু এই সাংস্কৃতিক আন্দোলন থেকে শুরু করে সবকিছুতে কিন্তু সবচেয়ে আগে আসছে। এটা ঠিক আছে, কিন্তু আমি আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের মানে ফ্লেক্সিবল পয়েন্ট অফ ভিউ হওয়া দরকার। প্রথম পয়েন্ট, ফ্লেক্সিবল পয়েন্ট অফ ভিউ হচ্ছে কি যে আমি কিন্তু 100% পিওর খোঁজা যাবে না কাউকে। কারণ এটা নবীদের জমানা না, তো নবী রাসূল নাই, তার সাহাবারাও নাই, এতে 100% পিওর খোঁজার দরকার নেই। ম্যাক্সিমাম পিওর হলে না। এটা হচ্ছে প্রথম পয়েন্ট। পয়েন্ট অফ ভিউটা হচ্ছে এরকম যে ভাই আমি তো একটা এলিট, মানে আমি এই উপমহাদেশ শাসন করি হিন্দুস্তানে। এখন আমাকে হারায় যে আরেকটা গ্রুপ যখন আসলো, আমি তারটা নিয়ে নেব, মানে এটা কি আমার এলিটীয় স্বভাব হবে? না, অবভিয়াসলি না। অবশ্যই না। আমি আমার অফিসিয়াল ভাষা ফার্সি, আমি ফার্সিতে কিতাব পড়ে আমি ফার্সিতে অর্ডার দিই, আমি ইসলামিক সিস্টেমে রুল করি, আমার পোশাক হলো ইসলামিক, আমার খাদ্যাভ্যাস, আমার সমস্ত কিছু ইসলামিক ধরনের। এখন ব্রিটিশ আসলো, এসে আমাকে হারাই দেওয়ার সাথে সাথে এখন আমি ব্রিটিশে ধরে নেবো, মানে সবকিছু ব্রিটিশে ফলো করবে, এটা কি পসিবল? এটা মাইনে নিতে তো আপনাকে একটা লম্বা সময় দিতে যেতে ফাইট কর। এরপরে তারা কি করছে, মাদ্রাসা ফাইট করছে। ফাইট করতে 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 যখন ক্লান্ত, যখন তারা আর কাউরে পায় নাই, একটা সময় তারা নিজেরা ইংরেজি শেখা শুরু করছে। কিন্তু তারা তো প্রথমে ইংরেজি শিখতে যাবে কেন? তাদের তো আইডেন্টিটি সেটাই আছে। সেটাই। অবশ্যই আইডেন্টিটি এটা তো আছে না? আমার আইডেন্টি ডিমিন করে ফেলে হ্যাঁ, আমাকে তো। এই জায়গায় যদি কেউ বলে যে মুসলমানরা ইংরেজি শিখতে চায় না, ইংরেজি শিখতে চায় না এই কারণ তার আইডেন্টিটি আছে। সে যখন দেখলো যে না, তাদের সাথে আর আমরা পারবো না, আমরা পিছিয়ে যেতেছি, তখন অগ্রসর হওয়ার জন্য
ওই মাধ্যমে তখন সে যেতে বাধ্য হয়েছে। আমরা তো বাধ্য হয়েই যাবে, তাই না? আপনি একটা রুল করতেছেন, আপনি একটা রুলিং পার্সন, আপনি একজনের কাছে পরাজিত হওয়ার সাথে সাথে তাকে আপনি তার কাছে সারেন্ডার করবেন? এটা হয়? ইতিহাসে আছে কোথাও এটা হয়? না। স্বাভাবিক। এটা কেন করবো আমরা? জাপান জাপানকে একেবারে প্রায় ধ্বংসই করে দিছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকা। তারপরে জাপানের সাথে আমেরিকার সম্পর্ক ছিল। জাপানিরা কি ইংরেজি শেখে? না, এখনো শিখিনি। জাপানিরা ইংরেজি জানে না? জাপানিদের গল্প জানতো। জানেন না? চাইনিজরাও জাপানিদের তো একটা জানতে চায়। জাপানিদের একটা ঘটনা আছে তো। এক জাপানের প্রেসিডেন্টের নাম আমি ভুলে গেছি। বিল ক্লিন্টন তখন প্রেসিডেন্ট ছিল। বিল ক্লিন্টন জাপানে যাবেন, জাপানে বিমান থেকে নামবেন। তো তাকে ওই জাপানের প্রেসিডেন্টকে খুব মুখস্থ করা হয়েছে দুইটা ইংরেজি। সেটা হচ্ছে যে হাউ ডু ইউ ডু। তো সে তো বলবে যে আই এম ফাইন। তারপরে সে যখন জিজ্ঞাসা করবে যে সেও তো আবার এটাই জিজ্ঞাসা করবে যে, তুমি কেমন আছো, তখন সে বলবে আই টু। তো সে এটা মানে ইয়ে হাউ আর ইউ হাউ ডু ইউ ডু না হাউ আর ইউ এটা জিজ্ঞাসা। তো ক্লিনটনকে সে মুখস্থ করছে, ক্লিনটনকে তারপরে জিজ্ঞাসা করছে হু আর ইউ। হাউ আর ইউ ভুলে গেছে, হু আর ইউ। প্রেসিডেন্টের ইংরেজি মানে জ্ঞান বুঝেন, জাপানের প্রেসিডেন্ট। ক্লিনটনকে জিজ্ঞাসা করছে হু আর ইউ। ক্লিনটন হেসে বলছে যে আই এম হাজবেন্ড অফ হিলারি। তো বলছে আই টু। জাপানের প্রেসিডেন্ট। এটা মানে এটাতে আমি বোঝাতে চাইতেছি যে এই হলো তাদের ইংরেজি জ্ঞান। ইভেন আরো ইতিহাস আছে যে পার্ল হারবারে তারা হামলা করার আগে আমেরিকার যে মানে নিউজ, এই নিউজটা জাপানি রেডিও দিয়ে ক্যাচ করছিল ইংরেজি, ওইটাকে অনুবাদ করছে, অনুবাদ করে তারা একটা ভুল মেসেজ পেয়েছে। মানে অনুবাদ করছে যা সেটা হয়ে গেছে একটা ভুল যে তাদের উপরে হামলা হবে। এই হামলা হওয়ার আগেই তারা পার্ল হারবারে হামলা করে বসছে। তো এই তার মানে আমি যেটা বলতে চাইছি যে তাদের ইংরেজি জ্ঞান এত খারাপ, তারপরে কি তারা উন্নত জাতি না? জাপান তো আগে থেকে উন্নত টেকনোলজি ছিল, বলা যায়। আগেও উন্নত ছিল তারা। সেকেন্ড অক্ষ শক্তিতে ছিল তো। তারপরে হুম। তারা তো একটা পাওয়ার ছিল, তাই না? তারা মায়ানমার দখল করছিল, আন্দামান দখল করছে। তারা তো এই অঞ্চলে ঢুকে গেছিল, তারপরে আবার বের হয়েছে হাইরে দিয়ে। কিন্তু জাপান, সে জাপান তো জাপানি ভাষায় শিখতেছে, জাপানি ভাষার বাইরে তো জানি ইংরেজি, ইংরেজি শিখে না। ইভেন আপনি ইংলিশ কি ইউরোপে ইংরেজি পজিশন করতেন সেটা কি জানেন? না। ইউরোপ ইউরোপের মানুষ মহাদেশে, কেন ইউরোপের মানুষ আসলে ইউরোপে কেন ইংরেজি নেবে? ইউরোপ মহাদেশে ইংলিশের জন্ম তো ইউরোপে, তাই না? ইংল্যান্ডে ইংলিশ, হুম। ইংলিশের পজিশন 5 নম্বর। ইংলিশ আছে 5 নম্বরে। 1 নম্বরে আছে রাশিয়ান ভাষা। রাশিয়ান মানুষ বেশি, সংখ্যায় বেশি, রাশিয়ান ভাষা সবচেয়ে বেশি। তারপরে আছে খুব সম্ভবত ফ্রেঞ্চ, দুইয়ে। ফ্রেঞ্চ, স্প্যানিশ, হ্যাঁ, রোমান। তারপরে আপনার স্প্যানিশ আছে, জার্মানি আছে। 5 নম্বরে আছে ইংরেজি। তারপরে ইংরেজি কিন্তু ইংরেজি শুধুমাত্র তাদের কলোনি যেসব জায়গায় ছিল সেসব জায়গায় ইংরেজি। বুঝলাম। আচ্ছা ভাই, আপনি এখন আপনি কি কেন? হ্যাঁ, বলেন। জি ভাই, আমরা এখন বলেন। বাংলাদেশের কেন্দ্রিক কিছু পলিটিক্স এর ব্যাপারে আলোচনা করি। বাংলাদেশের বর্তমান, আমরা আওয়ামী লীগের ব্যাপারে আলোচনা করলাম। আমরা বর্তমানে আলোচনা করি যে বিএনপি আর জামাতের ব্যাপারে আপনার মত, ব- তাদের রাজনীতি কিভাবে করা উচিত, বর্তমানে কিভাবে করতেছে, কি কি ভুল করতেছে বা কি কি ভালো করা যায়, আপনার প্রত্যাশাটা কি? বা একজন বাঙালি হওয়ার ক্ষেত্রে, মানে একজন বাঙালি হয়ে আপনার তাদের উপর যে আশা কোনগুলো? এটা ঠিক আছে, আমি আশা করতে পারি, বাট আওয়ামী লীগ কি রাজনীতি, সরি বিএনপি কি রাজনীতি করবে বা জামায়াত কি রাজনীতি করবে এটা তো আসলে তারাই সিদ্ধান্ত নেবে। জি। কিন্তু আমরা এক্সপেকটেশন, আমরা বাইরে থেকে আশা করতে পারি, আমরা এটুকু আশা করতে পারি বিএনপি একটা বড় দল, একাধিকবার ক্ষমতায় তারা ছিল। জামাত তো অনেক বড় দল, অনেক পুরাতন দল। জামাত বাংলাদেশের সবচেয়ে প্রাচীন দল, আওয়ামী লীগের চেয়ে প্রাচীন। জামাতের জন্ম 41 সালে সম্ভবত। আর, আওয়ামী লীগের জন্ম তো আরো পরে। তো এখন হচ্ছে যে সেই ক্ষেত্রে জামাত একটা সংগঠিত দল, এবং জামাতের ব্যাপারটা হচ্ছে যে জামাত তো তাদের মতো করেই কাজ করে, তাদের সিলেবাসের বাইরে তারা যায় না। তবে জামাত গণমুখী দল হওয়া উচিত। জামাতের ব্যাপারে হলো যেটা বলবো যে তাদের আর একটু গণমুখী হওয়া উচিত। আর বিএনপির বিষয়ে যেটা বলবো সেটা হচ্ছে যে বিএনপির আর একটু মানে কি বলবো সংরক্ষিত হওয়া উচিত। মানে জাস্ট উল্টা, বিএনপি আর জামাত দুইজনের যেটা করা উচিত, বাংলাদেশে একটা কমন এনিমি তৈরি হয়ে গেছে already। আওয়ামী লীগ হইতেছে বাংলাদেশের রাজনীতিতে একটা কমন এনিমি। বিএনপি জামাত যতই কাদা ছড়াছড়ি করুক, তাদেরকে কমন এনিমি নিজেদের ভিতরে যতই কাদা ছিড়াছড়ি করুক, কিন্তু ওইখানে সবার কমন এনিমি একটাই,
এটা হোক বিএনপি, জামাত বা অন্যান্য ইসলামী আন্দোলন বা অন্যান্য যত দল আছে, খেলাফতে মজলিস, হেফাজতে ইসলাম। হেফাজতে ইসলামের তো আসলে কি বলবো, আর কেউ যদি কোনো এনিমি মনে নাও করে, হেফাজতে ইসলামের মনে করা উচিত। কারণ আমরা তো শাপলা মেসাকার ভুলে যাবো না। এই বাংলার জমিনে ফ্যাসিবাদের পদধ্বনি যখন শুরু হয়েছিল শাহবাগে, সেই শাহবাগটা, এই শাহবাগের বিরুদ্ধে গর্জে উঠছিল সেই মাদ্রাসা। কিন্তু মানে প্রসঙ্গ আসবে না কেন? বাংলাদেশ যখনই ক্রান্তিকালে গেছে তখনই মাদ্রাসা আসছে। এই মাদ্রাসা এতিম, ছোট ছোট বড় মাঝারি কিশোর ছেলেরা রক্ত দিচ্ছে, শিক্ষিত রক্ত দিচ্ছে। তাহলে এই মাদ্রাসাকে আমরা কিভাবে অ্যাভয়েড করবো? সম্ভব? আমাদের তাদের ঋণ শোধ করে করবো না। আমাদের চিন্তায় তো সেটা থাকা উচিত। তো যাই হোক, এখন হচ্ছে যে জামায়াতের বিষয়টা হচ্ছে, জামায়াতের একটু গণমুখী হওয়া উচিত, কারণ তাদের তো ক্যাডার ভিত্তিক। তাদের যে পলিসি, তাতে নেতা তৈরি হবে, কর্মী তৈরি হবে, কিন্তু জনগণ তো তৈরি করতে হবে, তাই না? সব জনগণ তো নেতা হবে না, সব জনগণ তো কর্মী হবে না। এই এইটা দেখা উচিত। এবং তাদের পড়াশোনার যে সীমাবদ্ধতা, একটা যে ব্যারিয়ার, এর বাইরে এসে আরো পড়াশোনা করা দরকার। এবং আমার কাছে মনে হয় তুলনামূলক পড়াশোনা করা দরকার। তাদের তো একটা সিলেবাস আছে, তাই না? ওটা তো তারা পড়াশোনা করেনি। এর বাইরে এসে দেখা উচিত এই যে ফ্লেক্সিবল ডিফারেন্ট, মানে ফ্লেক্সিবল পয়েন্ট অফ ভিউ, হচ্ছে বিষয়। এখন ভাইয়ের কাছে যেটা প্রশ্ন সেটা হলো যে আহ, আমরা তো দেখলাম যে আওয়ামী লীগের পতন হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কি আসলে আওয়ামী লীগের বয়ানগুলা কি এখনো পতন হয়েছে? এবং না, এই এটা সম্ভব পতন না। এটা সম্ভব না। কেন সম্ভব না জানেন? এটা রিপ্লেসমেন্ট করবেন কি দিয়ে? সেই জিনিসগুলো তো ওরা তৈরি করতে হবে। এই যে আলোচনা, আমি আপনার কথা বুঝতে এই পারছি, যে যে আলোচনা, এই বুঝতে যে যে পারছি। ডিসকাশন, এই যে আলোচনা শুরু করছেন, এটা গত 15 বছর করতে পারছেন? পারেন নাই তো। না, আমি তার মানে আপনার শুরু তো রিপ্লেসমেন্ট তো করবেন। শুরু তো রিপ্লেসমেন্ট কি করবেন। আসলে হবে, অবশ্যই হবে, কারণ আপনি মিথ্যার পেশাতে তো ঠিক না। মিথ্যা যত শক্তিশালী মানে ভাবেই রাখেন না কেন, মিথ্যা তো থাকবে না। সত্যের কাছে তো মিথ্যা থাকে না। আপনি দেখেন, ওনারা আওয়ামী লীগের রাজনীতি নিয়ে তো আসলে আওয়ামী লীগ রাজনীতি করবে, সমস্যা নেই। কিন্তু আওয়ামী লীগ কি রাজনীতি করছে? আওয়ামী লীগ তো রাজনীতি করে না। আওয়ামী লীগ একটা মাফিয়াগিরি করছে, মাফিয়া তন্ত্র প্রতিষ্ঠা করছে। তারা ফ্যাসিবাদ কায়েম করছে, তারা ভারতকে বাংলাদেশকে আগে দিয়ে দিছে। আপনি একটা জিনিস, একটা বিষয় চিন্তা করেন যে বেনাপোল দিয়ে, কলকাতা থেকে বেনাপোল দিয়ে, তলা দিয়ে ত্রিপুরা পর্যন্ত যেতে এখানে প্রায় 550 কিলোমিটার। এই 550 কিলোমিটার মানে আমরা তাদেরকে করিডোর দিলাম। অথচ স্বাধীনতার 53 বছর হয়ে গেছে। বাংলাদেশ থেকে ভুটানের দূরত্ব 150 কিলোমিটার, ইন্ডিয়ার ভিতর দিয়ে আমরা যেতে পারছি। না। নেপালের দূরত্ব মাত্র 50 কিলোমিটার। নেপালের, এটা হচ্ছে কাকরবিটা, নেপালের কাকরবিটা, এখান থেকে তেঁতুলিয়া থেকে 50 কিলোমিটার। আর ভুটানের হলো যে, ওটার নাম হলো ফুনসোলিং, তেঁতুলিয়া থেকে 150 কিলোমিটার। চীনের তিব্বতের লাসা 500 কিলোমিটার। আর তারা আমার 550 কিলোমিটার পার হয়েছিল হইতেছে। তাহলে আমি তো তাদের ভিতর দিয়ে যেতে পারলাম না। তো কি সুবিধা, তারা কিসের আমার বন্ধু? অথচ আপনি যদি ভারতের জিও পলিটিক্যালি যদি ভারতকে দেখেন, তাদের যে 22 কিলোমিটার চওড়া যে চিকেন নেই, এটুকু বন্ধ হলে তো তার সেভেন সিস্টার্স এর সাথে তার যোগাযোগই হয় না। কথা ছিল তো, তাই না? হুম। তার তো, সে দুর্বল নয়, সে উল্টা আমাদের উপরে আরো মানে ছড়ি ঘুরাচ্ছে। এটা কিসের জন্য সম্ভব হয়েছে? সম্ভব হয়েছে ওইরকম একটা দল থাকার কারণে। ওই দলটা হচ্ছে বাংলাদেশের অস্তিত্বের জন্য একটা মানে অস্তিত্বের জন্য একটা, কি বলবো, অস্তিত্ব টিকে রাখার প্রশ্নে ওই দলটা একটা ভয়াবহ অবস্থার মধ্যে রাখবে বাঙালিকে। ওই দলটা হচ্ছে আমাদের অস্তিত্বের সংকট সৃষ্টিকারী একটা দল, সোজাসুজি কথা। আমি শব্দ খুঁজে পাচ্ছিলাম না। ওই দলটা হচ্ছে আমাদের অস্তিত্বের সংকট সৃষ্টিকারী, কারণ তারা আমাদের দেশটাকে মানে অনেকটা সিকিমা দলে দিয়ে দেওয়া হয়েছে। এবং তাদের প্রধান তো বলছে যে তারা জীবনে ভুলতে পারবে না। আর কি দেয় নাই ভাই, আমাদের। আজকে তো একটা ইম্পর্টেন্ট একটা ইভেন্টই হয়ে গেছে। আজকে হাইকোর্টে রুল জারি হয়েছে, একটা বিডিআর তদন্ত কমিশন গঠন করা হবে না। এই বিষয়টা কি, আমি যদি একদম সাফি বলি যে এই বিষয়টা কি পুরোপুরি ভাবে ইন্ডিয়াকে একটা এই মেসেজ দেয় না যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে স্পিরিটটা ছিল, সেই স্পিরিটটা কখনো একটা বয়ান ধ্বংস করার জন্য যথেষ্ট না, বা ইন্ডিয়াকে আসলে জিতে গেল না এই জায়গায়?
প্রশ্নটা আসলে খুবই সেন্সিটিভ, যেহেতু আদালত একটা রুল জারি করছে। এই বিষয়ে আসলে ওইভাবে পাবলিকলি কথা বলার সুযোগ কতখানি আছে আমি জানি না। এখন আদালতই ভালো মনে করে যে কি বুঝে দিছে। তো এখন হচ্ছে যে এই রুল, এটা তো শেষ না, তাই না? এটা কি শেষ? হ্যাঁ, শেষ না, আপনার কিন্তু আমাদের না, আমার বিডিআর প্রশ্ন এর হলো যে, আপাতত। আমার প্রশ্ন হলো ভাই, যে আপনি কিছুদিন আগে একটা বিপ্লব করছেন। সেই বিপ্লবে আপনি জানেন যে এই বাংলাদেশে ভারতে আধিপত্যবাদ শুরুই হইলো এই বিডিআর হত্যা দিয়ে। এন্ড ইভেনচুয়ালি এরপরে তো শাহবাগ আন্দোলন, যেটাতে ফ্যাসিজমই বাংলাদেশে কায়েম হয়ে গেল। এটার একটা বিচার রায় হবে না, বা একটা মানে এরকম একটা রুল আসবে, এটা কি কখনো আপনি ভাবতে পারছিলেন ব্যক্তিগতভাবে? Just প্রশ্ন। না, এটা তো আসলে কারো কারো মানে কেউ আশা করে নাই। কিন্তু আমাদের এখান থেকে বের হয়ে আসার জন্য কিছু কাজ করতে হবে। সেই কাজটা হচ্ছে আপনারা যেটা শুরু করছেন, আপনাদের এখন তো অনলাইনে অনেক কিছুই সম্ভব। সেটা হচ্ছে আমাদের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে নতুন আকাশ খুলতে হবে। ব্যাপারটা বুঝছেন, আমরা একা তো কিছু করতে পারবো না। আমাদের ওয়েস্টার্ন ফ্রন্ট বা আশেপাশে যারা আছে তাদের সাথে যোগাযোগ করতে হবে। আমাদের নিরাপত্তার প্রয়োজনে আমরা হয়েছে কি, এখানে যারা আছে সবসময় তো আগের সময় নিয়োগ করা, বুঝছেন, সবাই সবাই আগের সময় নিয়োগ করা, যে কারণে তারা অনেক ভীত, ভয়ে ভয়ে অনেকে কাজ করতেছে। আওয়ামী লীগ ফিরবে এই ভয়ে যারা আছে, আমার মনে হয় এদের অনেকে এদেরকে সেক্টর দেয় ভালো। যারা ভয়ের ভিতরে আছে তারা তো অযোগ্য, তাদের তো আসলে এই অভ্যুত্থানের সরকারের সময় কাজ করার যোগ্যতা তাদের নাই। এখন যেটা হচ্ছে, এটা নিয়ে আলোচনা হয় বিভিন্ন জায়গায়। এটা হচ্ছে যে একটা বড় একটা অংশ গভর্নমেন্টের, কভারের পুরার অংশটাই তো 15 বছর ধরেই তো নিয়োগ হয়েছে, তাই না? বিভিন্ন বিবেচনায় নিয়োগ হয়েছে। তো এরা তো আসলে এই গভর্নমেন্টকে সহযোগিতা করবে না, একটা জিনিস। আর একটা হচ্ছে যে কিছু আছে তুলনামূলক নিরপেক্ষ, তারা আছে ভীতু। তা আমার মনে হয় যে এই বিষয়ে এদেরকে আসলে আর কন্টিনিউ না করানোই ভালো। এটা একটা বিষয়। আর একটা হচ্ছে যে আমি ওই যে আমরা যে এটা দেখছি সারফেস লেভেল থেকে, আমাদের তো সেনাবাহিনীর দেশপ্রেমিক কর্মকর্তা 57 জন অফিসারকে শহীদ করে ফেলা হয়েছে। কিন্তু এরপরে যেটা হয়েছে যে আপনার ওই তদন্ত কমিশনে ওই সময় যারা সহযোগিতা করছেন সেই সব তথ্য তো নেওয়া হয় নাই। বিডিআর এর বিষয়ে যে তদন্ত হয়েছিল, আব্দুল কাহার আকন্দের, উনি ছিলেন তদন্ত কর্মকর্তা, ওইটা নেওয়া হয় নাই। এবং ওই সময় অনেক অফিসার, 200-250 অফিসারকে কিন্তু ইস্টার্ন রিলিজ দিয়ে দেওয়া হয়েছে, এবং অনেকে জীবন বাঁচাইতে দেশও ছাড়ছে। ব্যাপারটা বুঝছেন? তাদের কি হবে? আর তারা তো অনেকেই, তাদের অনেকের সাথে অনেকের না, 2-4 জনের সাথে যারা কথা হয়েছে, তারা তাদের বক্তব্য হচ্ছে যে আমাদেরকে বিচার চাইতে হবে কেন? তার মানে এটা একটা আকাঙ্ক্ষিত ছিল। এখন মাননীয় কোর্ট কোন বিবেচনায় কি বলছে সেটা কোর্টই ভালো জানে। তবে এটা তো মানুষের চাওয়ার জায়গা তো আছেই, তাই না? বুঝলাম। মানে যাই হোক, আমরা আশা হতো অবশ্যই আশা হতো, বলা যায়। অবশ্যই আচ্ছা, অবশ্যই আশা হতো। সাইফুল ভাইয়া, ইন্টারন্যাশনাল রাজনীতির দিক দিয়া বর্তমানে এটা রাজনীতি বলবো কিনা অন্য কিছু, রাজনীতি অবভিয়াসলি রিলেটেড আছে। সিরিয়ায় যে ভাই, সিরিয়া তো গণ অভ্যুত্থান বলা যায় না, সিরিয়া বলতে হবে যে রেভলিউশন, বিপ্লব হইল। কারণ সশস্ত্র একটা বিপ্লব হইল। এই বিপ্লব নিয়ে আপনার মতামত কি? আপনার যে অ্যাসেসমেন্টটা কি? আর সামনে কোন দিকে যাইতে পারে এই বিপ্লবটা? আর এই বিপ্লবের সাথে কি সিরিয়া বাংলাদেশের কি কোনো কানেকশন হইতে পারে? সিরিয়া কি আসলে বিপ্লব হয়েছে? সিরিয়া তো অনেকগুলা দেশের স্টেক আছে। জি। সিরিয়া তুরস্কের হ্যাঁ। স্টেক আছে, ইরানের স্টেক হুম। আছে, লেবানন হুম। আছে, রাশিয়া আছে, চীন আছে, আমেরিকা আছে, ফ্রান্স আছে। যেহেতু সিরিয়া ফ্রান্স থেকে রিলিজ হয়েছে, তাই না? স্বাধীনতা পেয়েছে ফ্রান্স থেকে। তাহলে বিপ্লবটা কারা করলো? ওখানেরই কিছু এটা কিন্তু মানুষ। প্রশ্ন। এটা বিপ্লব মানে কিসের ভিত্তিতে বিপ্লব হলো? কারণ এখানে কুর্দি আছে, কুর্দিরা অবহেলিত। কুর্দি কিন্তু বাঙালির মতো। কুর্দি মানে ধরেন, আমরা কুর্দি সম্পর্কে কি বুঝি? কুর্দিদেরকে অনেকে মুসলিম মনে করি, অনেকে মুসলিম মনে করি না, দুইটাই ঠিক আছে। বাঙালি যেমন মুসলিম আছে, মুসলিম নাই, মুসলিম আছে, তাই তো? হুম। কুর্দি হচ্ছে একটা জাতিসত্তা, তাদের কালচার যেমন আরব, সেরকম কুর্দির ভিতরে সুন্নি বেশি। এখন হচ্ছে যে তারা কুর্দিস্তানের স্বাধীনতা চাওয়ার কারণে তারা অনেকের চোখে তুরস্কের শত্রু, সিরিয়ার শত্রু। কুর্দিরা কিন্তু অভিন্ন শত্রু, তুরস্কেরও শত্রু, ইরাকেরও শত্রু, ইরানেরও শত্রু। মানে কেউ কিন্তু কুর্দিকে
স্বাধীনতা দিতে চায় না। যাই হোক, সিরিয়ার যে বিষয়টা বলছেন, সিরিয়ার এরকম ইতিহাস, এরকম আনরেস্ট, যে এই সিরিয়ার আনরেস্ট যদি আধুনিক সময়ের কথা বলেন, তাহলে এই সিরিয়া 1970 সাল থেকে 24 সালে 54 বছরই মোটামুটি মানে একটা সরকার ছিল, বাথ পার্টির সরকার। বাথ পার্টি 2003 সালে ইরাকে পতন হয়েছে, আর এই 2024 এসে পুরো আরব জাহানে এখন আর বাথ পার্টির ক্ষমতা নাই। আর বিপ্লব কি বিপ্লব না, এটা আসলে বলার সময় এখনো আমার মনে হয় আসে নাই। কারণ তুরস্কের যে ইতিহাস, এটা যদি আপনি পেছনে ফেরেন, যত পেছনে যাবেন, কত পেছনে যাবেন, আপনি যদি খোলাফায়ে রাশেদার জমানায় যান, সেই সময় দেখবেন যে সিরিয়া দামেস্কের ক্ষমতায় ছিল আমিরে মুয়াবিয়া। তিনি এই যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকে মানেন নাই। ব্যাপারটা বুঝছেন? ওই সময় থেকে শুরু কিন্তু। এরপরে আব্বাসী আমলে আপনার আব্বাসীদের আওতার মধ্যে ছিল সিরিয়া, এবং ও সিরিয়ার কিছু অংশ, আর কিছু অংশ ছিল মিশরের আপনার ছিল, ফাতেমি খিলাফত ছিল, ফাতেমি খিলাফতের আওতায় ছিল কিছু। ফাতেমি খিলাফতের পরে এরপরে গেল সেলজুকদের ভিতরে, দামেস্ক ছিল সেলজুকদের আওতায়। আর বাকি অংশ ছিল আপনার ইয়ের মধ্যে, আপনার আব্বাসী শাসন আমলে। এরপরে আপনার আসলো ইয়েরা, কি বলে, ক্রুসেড কালীন সময়। ক্রুসেড কালীন মঙ্গলের সময় সিরিয়া কিন্তু এরকম ভাগ বাটোয়ারা হয়ে বিভিন্ন জায়গায় ছিল। সেলজুকদের কাছ থেকে পরবর্তীতে গেল মামলুকদের কাছে। মামলুক 50 শতকের দিকে ওই সিরিয়া কেন্দ্রিক রাষ্ট্র ব্যবস্থা শুরু করলো মামলুকরা। এই মামলুকরা কিন্তু 1516 সাল পর্যন্ত সিরিয়া শাসন করছে। 1516 সালে ওই উসমানী খেলাফতের প্রথম সেলিম, সুলতান প্রথম সেলিম, যে উনি 1516 সালে মামলুকদের পরাজিত করলো। আর এই যুদ্ধটার নাম ছিল খুব সম্ভবত মারজিদ আল মানসিয়া, খুব সম্ভবত মারজিদ আল মানসিয়া। ওই যুদ্ধে মামলুকদের পরাজিত করার পর এই উসমানী খেলাফতে অন্তর্ভুক্ত হলো সিরিয়া। সিরিয়া বলতে শাম অঞ্চল আর কি, মানে এই আজকের সিরিয়া সহ আশেপাশের অংশ। এটা কিন্তু 1900 কত সাল পর্যন্ত, 18 সাল পর্যন্ত, প্রথম বিশ্বযুদ্ধ পর্যন্ত, এটা উসমানীদের ছিল প্রায় 402 বছর। এরপরে এই এটা কি হলো আপনার 1916 সালে ব্রিটিশ কূটনৈতিক, ওনার নাম হচ্ছে সাইক্স, আর আপনার পিকো, উনি হচ্ছে ফ্রান্সের কূটনৈতিক। এই দুইজন মিলে কোনোদিন মিডল ইস্ট আসেন নাই। তারা একটা মিডল ইস্টের ম্যাপ সামনে নিয়ে 1916 সালে প্ল্যান করলো, যদি আমরা বিশ্বযুদ্ধে জিতি, আরব জাহান যদি আমাদের করাইতে হয়, তাহলে আমরা কিভাবে ভাগ করবো। জাস্ট মানচিত্রের উপর একটা স্কেল রেখে পেন্সিল দিয়ে দাগ দিয়ে ভাগ করে নিল। এতে কি হলো, মানে ঘর পড়লো সিরিয়ার ভাগে, রান্নাঘর পড়লো ইরাকের ভাগে। কারণ তারা তো কখনো আসে নাই এখানে, তারা জাস্ট মানচিত্রের উপর দাগ দিছে। এইভাবে সিরিয়া চলে গেল আপনার ইয়ের মধ্যে, সিরিয়া, লেবানন, এই সাইডটা চলে গেল ফ্রান্সের মধ্যে। ইরাক, ফিলিস্তিন, এটা গেল ব্রিটেনের মধ্যে। পরবর্তীতে তো ওই যে আপনার ফ্রান্সের বিরুদ্ধে স্বাধীনতা আন্দোলন চললো, সম্ভবত কত 43 সাল পর্যন্ত চললো। 43 সালে স্বাধীন হলো সিরিয়া। 43 সালে যে স্বাধীনতার যে নায়ক সেই সময় যে ছিলেন, ওনার নাম ছিল হচ্ছে আপনার শুক্রিয়াল কুয়াতলি। 1943 সাল, শুক্রিয়াল কুয়াতলি, উনি 43 থেকে 49 সাল পর্যন্ত শাসন করলেন সিরিয়া। মজার ব্যাপার কি জানেন, এই সিরিয়া হচ্ছে সেই সিরিয়া 49 সালে কুয়াতলি ক্ষমতা থেকে ছাড়লেন। কুয়াতলির পরে 49 সালে ক্ষমতায় আসলেন হচ্ছে ওনার নাম হলো 49 সালে কুয়াতলির পরে আসলেন হলো হুসনিয়াল জাইম। 49 সালে উনি কিন্তু 49 সাল পর্যন্ত থাকলেন কুয়াতলি, তারপরে জাইম আসলেন ক্ষমতায়। জাইম থাকলেন বোধহয় 4 মাস। 49 সালে তারপরে আসলেন সামি আল হান্নাবি, 3 নাম্বার জন, উনিও গেলেন 49 সালে। তারপরে আসলেন হাসিম আল আত্তাসি, তার মানে 49 সালে 4 জন এলেন প্রধান, 2 মাস 4 মাস এভাবে। ওই হাসিম আল আত্তাসি উনি আবার 49 সাল থেকে 51 সাল পর্যন্ত ছিলেন ক্ষমতায়। 51 সাল থেকে আপনার হলো 54 সাল পর্যন্ত আসলো, নাম হলো আদিব শিয়াকলি। আমি আসলে আরবি উচ্চারণটা তো ভালো পারি না, এরকমই নাম। 54 সাল থেকে 55 সাল পর্যন্ত আসলো হাসিম আল আত্তাসি। 55 সাল থেকে 58 সাল পর্যন্ত আবার সেই প্রথমে যে আসছিলেন শুক্রিয়াল কুয়াতলি।
উনি আবার আসলেন দ্বিতীয়বার 58 সাল থেকে 61 সাল পর্যন্ত। এইখানে একটা ঘটনা ঘটলো, এই সময় এটা আপনার মিশর আর সিরিয়া মিলে একটা ইউনাইটেড করলো, এটা সংক্ষেপে বলা ইউএআর। তো মিশর আর সিরিয়া এক হয়ে গেল 58 থেকে 61 সাল। এই সময়টা ক্ষমতায় ছিল গামাল আব্দুল নাসের, এটা আমরা সবাই চিনি। গামাল আব্দুল নাসেরকে তোমরা চিনি, এই যে আগে যে নামগুলো বললাম এটা কিন্তু খুব একটা পরিচিত নাম না। গামাল আব্দুল নাসের ছিল, কিন্তু 61 সালে এই ইউনাইটেডটা ভেঙে গেল। ভেঙে যাওয়ার পরে সিরিয়া এবার আলাদা হয়ে গেল। সিরিয়া আলাদা হয়ে গেল। 61 সাল থেকে আবার কি হলো, 61 সাল থেকে খুব সম্ভবত 63 সাল পর্যন্ত আপনার উনি ছিল, ওনার প্রেসিডেন্টের নাম হলো নাজিয়াল 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 উজরি ওনার নাম। আর 63 সালে আসলে হচ্ছে আমিন আল হাফিজ। 63 থেকে 66 সাল পর্যন্ত উনি থাকলেন। 66 সালে আপনার আসলে হলো ক্ষমতায় নুরুদ্দিন আল আতাসি, এই হাফেজ আল আসাদ যাকে হারাইলো আর কি, বুঝছেন? আতাসি, এই নুরুদ্দিন আল আতাসি একে আপনার ক্ষমতার থেকে সরাই দিয়ে তারপরে আসলো এই বাশার আল আসাদের বাবা 1970 সাল হাফিজ আল আসাদ। এখানে একটা ইন্টারেস্টিং বিষয় আছে, এই হাফিজ আল আসাদ যে আসছে, হাফিজ আল আসাদ তো বাথ পার্টির একজন নেতা। এই বাথ পার্টি কিন্তু তৈরি হয়েছে আবার 47 সালে, 7ই এপ্রিল 1947। একই সাথে সিরিয়া এবং ইরাকে ক্ষমতায় আসলো কত সালে, 47 থেকে 70। এই বছর এতদিন পরে। কিন্তু তারা অপেক্ষা করবে। এই যে যারা ভিতরে এই যে যে এত ঝামেলা গুলো হয়েছে, এগুলো কিন্তু বাদ পার্টির চক্রান্ত ছিল, মানে মাল্টিপল চক্রান্ত। আমি বুঝাইতে চাইছি যে সিরিয়ার অস্থিরতা, মানে আমরা যে আজকে বিপ্লব বলতেছি, এটা যে কালকে উল্টে যাবে না, এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না, ব্যাপারটা বুঝছেন? সিরিয়া এমন একটা জায়গা। তো উনি কি করলেন 47 সালে, এবং 47 সালে যে বাদ পার্টি তৈরি হয়েছে, বাদ পার্টি কারা তৈরি করছে, বাদ পার্টির ফাদার হলো তিনজন। প্রধান যে তার নাম হলো মিশেল আফলাক, উনি খ্রিস্টান। মিশেল আফলাক উনি খ্রিস্টান বুদ্ধিজীবী। এরপরে তার একজন বন্ধু ছিল, তার নাম সম্ভবত সালাহ আল দিন আল বিতার, উনি কিন্তু সুন্নি, সুন্নি বুদ্ধিজীবী। আর একজন আছে তাদের সাথে জাকি আর সুজি, উনি আবার আলাবি। এই যে এখন যে আপনার বাশার আল আসাদরা যে সম্প্রদায় আলাবি, আলাবি শিয়া, বাশার আল আসাদরা তো আলাবি শিয়া, ঠিক আছে? এই আলাবি শিয়া উনি। এরা কিন্তু পড়াশোনা করছে ফ্রান্সে, যেহেতু ফ্রেঞ্চ ম্যান্ডেটের ভিতরে যখন ছিল, তখন তাদের ছিল কৈশোর বয়স, তখন তারা আপনার ফ্রান্সে গিয়ে পড়াশোনা করছে। প্রথম দুইজন হলো সরবন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে। এরা এসে চিন্তা করলো আরব জাতীয়তাবাদ, সমাজতন্ত্র এবং উপনিবেশ বিরোধিতা, মানে ফ্রান্স উপনিবেশ বিরোধিতার বিরুদ্ধে লড়তে গিয়ে বাথ পার্টি তৈরি হলো। বাথ মানে হচ্ছে নবজন্ম, মানে আর একবার জন্ম নেওয়া। তো এই বাথ পার্টি তৈরি হলো, ইরাকে একটা অংশ আর সিরিয়ায় একটা অংশ। এইটা ভাগাভাগি হইলো, এটা খুব সম্ভবত 1900 কত সালে, 66 সালের দিকে একটা বিভাজন এলো নিজেদের মধ্যে, তাত্ত্বিক বিভাজন, বুঝছেন? আমাদের জীবনে যে ন্যাশনাল আওয়ামী পার্টি, ভাসানী, ন্যাপ, এই যে মুজাফফর গুরু হইলো না কতগুলা, এরকম তাদের ভাগ হয়েছে হুম। 66 সালে। ইরাকটা চলে গেল সাদ্দাম হোসেনের আহ, দিকে, ওই দিকের নেতা সাদ্দাম হোসেন। সাদ্দাম হোসেন তখন প্রেসিডেন্ট, সাদ্দাম হোসেন প্রেসিডেন্ট হয়েছে 79 সালে। আর এদিকে আসছিল সালাহ জাদিদ সিরিয়ান অঞ্চলে, সে হলো এটার তাত্ত্বিক নেতা হইলো আর কি। এটা খুব জটিল একটা ইতিহাস। এরপরে এই সিরিয়াটা 70 সাল থেকে 2000 সাল পর্যন্ত হাফেজ আল আসাদ যতদিন বেঁচে ছিল, এই পর্যন্ত তারা ক্ষমতা সে চালাইলো। এবং এর ভিতরে তো কত রকমের ঘটনা ঘটছে, মানে ভিন্ন মত দমন করার জন্য যা যা দরকার সবই তারা করছে। এবং আপনি আরবের শুধু এরে বলে লাভ নেই, আরব জাহানের ইতিহাসটা এরকম, মানে এক গ্রুপ আর এক গ্রুপ রে একেবারে শেষ করে দেয়। ইরাকের দিকে তাকান, সৌদি আরবের দিকে তাকান, সৌদি আরবে একই অবস্থা। আপনি যার দিকে যাবেন দেখবেন আমরা খালি উপরেরটাতে দেখতেছি, আইসবার্গ দেখতেছি, নিচেরটা তো দেখতেছি না, তাই না? হুম। এরপরে বাশার আল আসাদ। বাশার আল আসাদ হলো 2000 সালে আসলো ক্ষমতায়। উনি একজন চোখের ডাক্তার, পড়াশোনা করছে খুব সম্ভবত লন্ডনে, খুব সম্ভবত, আমার যদি ভুল না হয়। ওনার বয়স সম্ভবত ছিল কত, 3400 বয়স ছিল মনে হয়, 34 বছর। এবং ওইখানকার সংবিধান অনুযায়ী খুব সম্ভবত 40 বছর বয়স হওয়া লাগে প্রেসিডেন্ট হওয়ার জন্য। এই সংবিধান ওইটা পরিবর্তন করে তারপরে বাশার আল আসাদ প্রেসিডেন্ট হলো। বাশার আল আসাদ প্রেসিডেন্ট হওয়ার পরে 11 সাল থেকে যে যুদ্ধ শুরু হয়েছে সিরিয়ায়, বাশার আল আসাদের অবস্থা তো এমনিতেই দুর্বল হয়ে গেছে, কারণ এদিকে রাশিয়া ব্যস্ত ইউক্রেন নিয়ে, ইরান ব্যস্ত আপনার এই যে ইয়ে নিয়ে, ইসরায়েল। ইসরায়েল নিয়ে। তো আপনার সিরিয়ার অবস্থা কি হবে এখন? সিরিয়া হয়েছে যেটা করছে, সিরিয়া এতদিন যেটা করছে, সিরিয়ার হাজারটা নেগেটিভের ভিতরে একটা পজিটিভ দিক হলো আজকে যে
ফিলিস্তিনে গাজা অঞ্চলে যে অস্ত্রগুলো যায় বুঝছেন, ব্ল্যাক মার্কেট দিয়া, এটা সিরিয়ার মাধ্যমে যায়, সিরিয়ার মাধ্যমে যেত, এটা বন্ধ হয়ে যাচ্ছে, এটা বন্ধ হয়ে যাবে। আর এখন যেটা হায়াত তাহরির আল শামস, যেটা এখন ক্ষমতা আসতেছে, জি এটার প্রধান হচ্ছে কি আবু মোহাম্মদ আল জোলানি, তাই না? জি। আবু মোহাম্মদ আল জোলানি কিন্তু ওনার নাম না, এটা জানেন তো? হ্যাঁ, আবু মোহাম্মদ আহমেদ আল আবু মোহাম্মদ শাররা। আল জোলানি হচ্ছে ওনার ছদ্মনাম। হ্যাঁ, ওনার ছদ্মনাম, আহমেদ। ওনার আসল নাম হচ্ছে আহমেদ হুসেইন আল সারা। এক্স্যাক্টলি এটাই। আহমেদ হোসেন আল সারা, ওনার জন্ম হলো 1980 সালে সিরিয়াতে। উনি কিন্তু আপনার ইরাকে যে আল কায়দা ছিল সেখানে জয়েন করে ইরাকে গিয়ে, এবং এবং উনি খুব সাহসী একজন পার্সোনালিটি। ওইখান থেকে পরবর্তীতে আলাদা হয়ে আইসা 2017 সালের দিকে বোধহয় ওই যে আল নুসরা ফ্রন্ট, যেটা হ্যাঁ। জাবাত আল নুসরা, এটা এটা গঠন করে। এবং পরবর্তীতে যে আপনার হায়াত তাহরির আল শামস, এই তাহরির অর্থ হলো আপনার কি বলে, এটা ওই যে পুনর্জন্ম, ওই যে যেমন বাদ পাটির অর্থ নবজন্ম, এটা হচ্ছে পুনরুত্থান। তো ওনারা সুন্নি ভিত্তিক, কিন্তু বিষয়টা হচ্ছে যে ওনারা তো এখন পর্যন্ত সিরিয়াতে আসার পরে ইসরায়েল যেভাবে সিরিয়ার মধ্যে ঢুকে পড়তেছে, ইসরায়েল যে গ্রেটার ইসরায়েলের যে প্ল্যান, ইসরায়েল যে জায়গা দখল করছে একবার, সেটা তো সে সহজে ছাড়ে না। হুম কারণ তার ছাড়তে হয় না, এই জন্য তার পিছনে তো সবাই আছে। হুম। আর এখানে এই তুরস্ক, সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে যে তুরস্ক আপনার ইয়েকে যে সহযোগিতা মানে উম, আসাদ বিরোধীদের যে সহযোগিতা করছে, সৌদি আরব কিন্তু আপনার ইসরায়েল ঢুকে যাওয়ার কারণে সৌদি আরব নিন্দা জানাইছে, কিন্তু আমার জানা মতে এখনো তুরস্ক নিন্দা জানাই নাই। জানাইছে জানাইছে। জানাইছে, লাস্ট জানাইছে বোধহয় না, যে সৌদি আরব জানাইছিল আগে জানাইছে। আগে। তো এখন হচ্ছে যে এটা হচ্ছে যে এটার ভবিষ্যৎ কি হবে। একদিকে দামেস্কের উপকণ্ঠে চলে আসছে ইসরায়েল, এরপরে আপনার এখানে তুরস্কের স্টেক আছে, আমেরিকা যোগাযোগ করতেছে হায়াতা এই 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 গ্রুপের সাথে, এইচটিএস এর সাথে আমেরিকা যোগাযোগ করার চেষ্টা করতেছে। তারপরে কুর্দি আছে, দ্রুজ আছে, বুঝছেন, এই যে যে নানান রকমের গ্রুপ আছে। দ্রুজ এটা ধর্ম তো এটা তো সম্ভবত সব ভাই, ভাই দ্রুজ ধর্ম সম্ভবত দাউদ আলাইহিস ফলোয়ার, তাই না? দ্রুজ না, এখন হচ্ছে কি, ফলোয়ার যে যেখানেই হোক, আমাদের তো এখন একজনকেই ফলো করতে হবে। জি জি। হ্যাঁ, ওই দিকে যেতে ছেলে তেলে মানে তাহলে তার কোনো শত্রু থাকে না আমাদের, সবাই কেউ না কেউ কারো না কারো ফলোয়ার, তাই না? হ্যাঁ, এখন এক্স্যাক্টলি। হচ্ছে যে কেউ সঠিক ইসরায়েল। রাস্তায় নাই, হ্যাঁ, কেউ সঠিক রাস্তায় নাই। আপনি যদি আহ ইয়ে চিন্তা করেন, যেটা আব্রাহামিক ধর্ম ইসলাম ছাড়া কেউ নাই, কে কে আছে? বাইবেল তো আব্রাহামিক কিতাব না, হ্যাঁ, তো ইনজিল ওর ভিতর ভেজাল ইনজিল। হয়ে গেছে, তাহলে এটা আব্রাহামিক হয় কিভাবে? এক্স্যাক্টলি। বাইবেল যদি আব্রাহামিক কিতাব হইতো, তো খ্রিস্টানদের কিন্তু ইহুদিরা কোনো ইয়ে মনে করে না, জাতিসত্তা মনে করে না, ঈসা আল্লাহ ইসলাম তারা স্বীকার করে না। ইহুদিরা ঈসা আল্লাহ ইসলামকে স্বীকার করে না, যেহেতু স্বীকার করে না, তাহলে ঈসা সেই খ্রিস্টানরা তো ইহুদিদের সাথে সম্পর্ক রাখতেছে, তাই না? জি। এই অস্বীকার, প্রকাশ্য অস্বীকার করার পরেও। আচ্ছা ভাই, এখন এটা আমি আমি আপনাকে একটা প্রশ্ন করি, যে এই প্রশ্নটা আমরা গত এপিসোডেও করছিলাম। তো উনি জাহিদ ভাইকে করছিলাম, উনি যেহেতু পলিটিক্স নিয়ে এত জ্ঞান রাখেন না, তো উনার প্রশ্ন আর আপনার প্রশ্নের উত্তর দুইটার পুরোপুরি আলাদা হবে। একদিকে এই যে দেখেন খ্রিস্টিয়ানদের যে তারা যাকে গড মনে করে, আমরা তো মনে করি না, আহ, জেসাস বা ঈসা আলাইহিস সালাম, তারা উনাকে গড মনে করে, কিন্তু জিউরা উনাকে মনে করে যে একজন জারদ সন্তান, নাউজুবিল্লাহ। উনার মা মরিয়ম আলাইহিস সালামকে ওরা একজন মানে পতিতা বলে সম্বোধন করে। আর ওরা মনে করে যে এখন ঈসা আলাইহিস সালাম বা তারা যাকে বলে জিসাস, উনি এখন জাহান্নামে জ্বলতেছেন, হি ইজ বার্নিং ইন হেল। এত জঘন্য বিশ্বাস থাকা সত্ত্বেও এই খ্রিস্টিয়ানরা কিভাবে জিউসদের সাথে অ্যালায়েন্স করে, যেখানে মুসলিমরা জিউসদের যে গড, আমরা উনাকে গড না মানলেও আমরা উনাকে প্রফেট মানতেছি, আমাদের ধর্মে উনাকে ডিসরেসপেক্ট করা কোনোভাবেই যাবে না। যদি কেউ ইসলামী খেলাফতের আন্ডারে উনাকে ডিসরেসপেক্ট করে, তার শাস্তি মৃত্যুদণ্ড। আমরা এত সম্মান দেওয়ার পরেও ওরা আমাদের সাথে কোনোভাবে অ্যালায়েন্স করতেছে না, জিউসদের সাথে অ্যালায়েন্স করতেছে, যারা মারিয়াম আলাইসাল্লাম, ঈসা আলাইসাল্লামকে এত জঘন্যভাবে ইনসাল্ট করে। এইটার কারণ কি? এটার কারণ তো, এটার তো কিছু এক্সাম্পল আমাদের সামনে আছে, কারণের এক্সাম্পল। তার আগে আমি কারণটা কিছুটা বলি। সেটা হচ্ছে যে আমি প্রথমেই তো বলে নিলাম যে আব্রাহামিক রিলিজিয়ন বলতে আর কিছু নাই একমাত্র ইসলাম, ইসলাম ছাড়া।
কারণ কেউ তার রুটের মধ্যে আর নাই, রুট যদি না থাকে তাহলে তার সেটা নাই, মানে মূল না থাকলে তো সে নাই আর কিছু। এখন হচ্ছে যে খ্রিস্টিয়ান যারা খ্রিস্টিয়ান যারা তারা শুধু বাই নেম খ্রিস্টান আছে, প্রোটেস্ট্যান্ট বলেন, ক্যাথলিক বলেন, মেইন খ্রিস্টান যেটা এখন অর্থোডক্সরা আছে, রাশিয়াতে আছে কিছু, আর আছে আপনার সিরিয়াতে। এই যে সিরিয়ার সাথে রাশিয়ার সম্পর্ক হওয়ার কারণ কি জানেন? সিরিয়াতে যে খ্রিস্টানরা আছে তাদের ম্যাক্সিমামই অর্থোডক্স, এবং পৃথিবীতে অর্থোডক্স আছে হচ্ছে ইয়েতে, রাশিয়াতে সবচেয়ে বেশি। যে কারণে রাশিয়ানদেরকে এনিমি মনে করে আপনার এই যে নেটো, নেটো যে একটা অর্গানাইজেশন আছে না, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, নেটো, এই নেটোর মেইন এনিমি কে? রাশিয়া। নেটো কারা? নেটো হচ্ছে যত এন্টি অর্থোডক্স খ্রিস্টান যারা আছে, অর্থোডক্স এন্টি অর্থোডক্স খ্রিস্টান জাতি যত আছে, তাদের সম্মিলিত একটা গ্রুপ হচ্ছে নেটো। সেখানে রাশিয়া হচ্ছে অর্থোডক্স। এই যে যে আপনার অর্থোডক্সের বাইরে যে খ্রিস্টান গুলো আছে, এরা বেশিরভাগই হচ্ছে জায়নিস্ট। জায়নিস্ট তো মুসলিম হচ্ছে, আপনি জানেন তো। হ্যাঁ। জায়নিজমে যখন কেউ বিশ্বাস আ- করে আ- তখন তার মূল ধর্মের ভিত্তি আর থাকে না। না, আপনি যে একটা কথা বলতেছেন আপনি হয়তো জানেন, তাও আমাদের দর্শকের জন্য এই ব্যাপারটা ক্লিয়ার করে দিই, যে কেউ যদি জায়নিস্ট হয়, মুসলিম হয়, সে মুসলিম থাকে না, সে মুসলিমের ইসলাম না, কেউ ধর্ম ত্যাগ করে ফেলছে। খ্রিস্টানও থাকে না, সে খ্রিস্টানও থাকে না। এইটাই হয়েছে, আপনি যা দেখতেছেন, আপনি যে বললেন যে কিভাবে এটা করে, তার কারণ হচ্ছে তারা জায়নিস্ট। আপনি যখন জায়নিস্ট হয়ে যাবে কেউ, তখন সে তো তার রুটে নাই। এই রুটে আছে অর্থোডক্সটা, খ্রিস্টানদের মধ্যে একমাত্র অর্থোডক্স আছে, এবং এই জন্যই দেখবেন যে অর্থোডক্স অংশটা মুসলমানদের সাথে শেষ পর্যন্ত থাকবে। নেটোর কথা যদি চিন্তা করেন, নেটো তৈরি হয়েছে কাদের দিয়ে? ক্যাথলিক, মানে নেটোর মধ্যে কোনো অর্থোডক্স দেশ নাই। আপনি খুব মানে খেয়াল যদি করেন যে নেটো যে হয়েছে, নেটোর মধ্যে কিন্তু কোনো অর্থোডক্স খ্রিস্টানদের দেশ নাই। নাই কেন? তারা কোনো অর্থোডক্স রাখে নাই, এবং তাদের কমন এনিমি হচ্ছে রাশিয়া। আমেরিকা হুম। জাপানের উপরে হামলা করার পরে যদি জাপানের সাথে মৈত্রী করতে পারে, রাশিয়ার সাথে পারে না? পারে তো, কিন্তু রাশিয়ার সাথে সে করবে না। না করার অনেক ঐতিহাসিক কারণ আছে, কিন্তু তারপরেও দেখা গেছে যে আপনার বিশ্বাসগত দিক দিয়ে তারা আলাদা, এবং চিরদিনই তারা আলাদাই থাকবে। বুঝলাম। তো এই এই যে আহ, তারা, আপনি যে কথাটা বললেন যে অর্থোডক্সরা আসলে আমাদের সাথে অ্যালায়েন্স করবে হয়তো ফিউচারে, কিন্তু এই যে অর্থোডক্স ছাড়া বাদ বাকি যে জিউস আর খ্রিস্টিয়ান যারা, তারা একই থাকবে, এইটাই তো, তাই না? জায়নিস্ট হয়ে গেছে যারা, বুঝলাম ভাই। ইভেন জিউসও কিছু থাকবে, জুইশ যারা, মেইন স্ট্রিম জুইশ যারা, তারাও থাকবে। তারাও কিন্তু ফিলিস্তিন আন্দোলনের সাথে আছে, কিন্তু মেন জায়নিস্ট হয়ে গেছে যারা। মেন স্ট্রিম জুইশ হবে জুইশদের কিনা একটা না। অংশ আছে যারা ইসরায়েলের অস্তিত্ব স্বীকার করে না, এটা জানেন তো? হ্যাঁ, আমি জানি। জুইশদের একটা অংশ আছে, ওদের একটা তারা অর্গানাইজেশন আছে যেটার নাম হইতেছে যে জুইশ জিউস এগেইনস্ট জায়নিজম। জিউস এগেইনস্ট জায়নিজম। আছে। আছে, তাদেরকে খুব হ্যাঁ। অত্যাচার করে তারা। তাদেরকে দেখা যায় যে ওই ইসরায়েলি পুলিশরা অনেক অত্যাচার করে, অ্যারেস্ট করে নিয়ে যায়, এরকম বহু ঘটনা ঘটে। তো হচ্ছে যে এখন যারা, তারাই আলাদা। জি, জি বলেন। সেই সকল জিউসদের তো মানে একটা বিলিফ আছে যে তাদেরকে যদি কখনো জেরুজালেম থেকে বের করে দেওয়া হয়, তাহলে শুধুমাত্র ওই একে বলা হয় কি যে মাসিহা মানে তাদেরকে ব্যাক করাতে পারবে জেরুজালেমে। যেহেতু জায়নিস্টরা কোনো মাসিহা, তো এখানে ব্যাক করার অধিকারও তাদের নাই, তো তারা বিশ্বাস করে। হুম, হুম। এখন হচ্ছে জায়নিস্ট আসলে কোনো, জায়নিজম তো কোনো ধর্ম না, জায়নিজম হচ্ছে এক ধরনের রাজনীতি, বুঝছেন? এটাকে আসলে ধর্মের খোলস করানো হয়েছে, আসলে এটা তো কোনো, জায়নিজমের যারা প্রবক্তা, যারা জায়নিজমের রাজনীতি করে, তারা কি কেউ ধার্মিক? তারা কি কেউ সৎ? প্রত্যেক ধর্মের যে গুরু থাকে সে তো ব্যক্তিগত ভাবে থাকে, সৎ থাকার চেষ্টা করে, তাই না? আমরা বুদ্ধিস্টদের ভিতরে তো তাই দেখি, পোপদের ভিতরে তো তাই দেখি, মোটামুটি সৎ থাকার চেষ্টা করে। কিন্তু জায়নিস্ট যারা তাত্ত্বিক, তারা কি সৎ? তা তো না। তারা আচ্ছা তারা ভাইয়ের কথা যদি দখলদার, এখানে একটা তারা অ্যাড থাকে করি যে দখলদার। বর্তমানে ইসরায়েল জি। এটাই মানে একটা পরিসংখ্যান অ্যাড করি, সেটা হলো যে আহ, ইসরায়েলের সপক্ষে যে সকল ইহুদিরা মানে মতামত দেয় যে হ্যাঁ তাদের আসে এখানে যৌক্তিক, তাদেরকে ধর্মীয় ভাবে প্রশ্ন করা গেলে তাদেরকে দেখা গেছে 43% তারা নাস্তিক। মানে তারা বাপদাদার থেকে ইহুদি ধর্মটা মানে জাস্ট পাইছে, বাট তারা বিশ্বাসগত দিক থেকে ভাবে তারা নাস্তিক।
তো এখানে তো তাদের তাদের খ্রিস্টানদের বেলায় থাকার অধিকার থাকে না সেই। খ্রিস্টানদের বেলায় কি তাদের খ্রিস্টানিটি যে বেসিক জিনিস সেটা তরুণ তরুণ প্রজন্ম জানে না, মিডল এজ যারা তারাও জানে না, একদম শেষ বয়সে যে কিছু লোক জানে, কিন্তু সেটা জানে না, তার সঙ্গে আর লাভ নেই, ম্যাক্সিমামই জানে না। হুম। দেখবেন যে আপনার ইউরোপ আমেরিকার দিকে যদি তাকান, তারা কোনো রিলিজনের উপরে তো নাই, তারা জায়নিজমের উপর আছে। জায়নিজম তো কোনো রিলিজিয়ন না, জায়নিজম এক ধরনের নাস্তিকতাই। তাদের এই যে গ্রেটার ইসরায়েল ধারণা তো তাদের এটা পলিটিক্যাল কনসেপ্ট, এটা তো ধর্মীয় কোনো কনসেপ্ট না। এর কোরআন হাদিসে কোথাও না, এটা তারা তৈরি করছে, তারা এটা পরিকল্পনা করছে, এটা কাল্পনিক একটা ব্যাপার, তাই না? যে এই আপনার শাম অঞ্চল, এই অঞ্চলটা তাদের থাকবে, তাদের কল্পিত দেশ, অথচ তারা ধর্মের ভিতরেই নেই। বুঝলাম ভাই। আচ্ছা ভাই, কনক্লুড করার সময় হয়ে গেছে অনেকটা। আপনি যদি আমাদের মানে ইয়াংস্টার যারা আছে, যারা আহ, তারা কিভাবে আসলে নিজের রুট ধরে থাকার চেষ্টা করবে, নিজের ইতিহাস, নিজের রুট। আমি আমাদের বলতে বুঝাইতেছি আমাদের পুরা জাতির এই যে রেভলিউশন বা মেসাপ্রাইজিং যেটাই বলেন, এটা তো হইছে আমাদের দ্বারা, মানে আমাদের এই গ্রুপের। তো আপনি যেহেতু আমাদের অনেক সিনিয়র, এই হিসাব থেকে আপনি আমাদের কি অ্যাডভাইস দিবেন যে আমাদের আসলে বর্তমানে কি করা উচিত, পলিটিক্যালি অ্যান্ড আইডিওলজিক্যালি অ্যান্ড হিস্টোরিক্যালি? হিস্টোগ্রাফির দিকে আমাদের কি করা উচিত, পলিটিক্যালি আমাদের কি করা উচিত, আইডিওলজিক্যালি আমাদের কি করা উচিত? আমাদেরকে আমাদের যে মানে শিকড়ের অনুসন্ধান করতে হবে, এটা হচ্ছে প্রথম কাজ। শিকড়ের অনুসন্ধান করতে গেলে আমাদের মাঝখানে যে 200 বছর ব্রিটিশ, এই 200 বছরের পেছনে যেতে হবে। 196 বছরের যে ব্রিটিশ শাসন, আমাদের শিকড়ের সন্ধান ওইখানেই করতে হবে, এবং আমাদের ইতিহাসের নির্মাণটা ওইখান থেকে ধারাবাহিকভাবে আসবে। এটা একটা বিষয়। আর একটা হচ্ছে যে আমাদের এই ইতিহাসের নির্মাণ এখানে সেট করতে হবে। আর সাংস্কৃতিক বিপ্লব দরকার। এই যে যেভাবে আমরা আলোচনা করতেছি, আমাদের নাটক, সিনেমা, গল্প, উপন্যাস তৈরি করতে হবে, গান, কবিতা এভাবে তৈরি করতে হবে, নতুন নতুন নির্মাণ নিয়ে আসতে হবে, এবং একজন আরেকজনকে সহযোগিতা করতে হবে। তাহলে না, আপনি এই সেক্টরটা খুব ভালো বোঝেন, কেউ যদি করতে চায় তাকে কম্পিটিটর না মনে করে তাকে আপনি হেল্প করেন, তার প্রোগ্রামে যান, সহযোগিতা করেন। এইভাবে একটা সোসাইটি গড়ে তুলতে হবে। কারণ হচ্ছে আপনি যদি কাউন্টার করতে চান, এই যে যাদেরকে সরাইতে চাইতেছেন, তাদের রিপ্লেসমেন্ট করতে চাইলে তো আপনাকে গড়তে হবে, তাই না? তো এটা এটা করতে হবে। আর একটা বিষয় আপনাদেরকে একটা তথ্য দিয়ে রাখি, সেটা হচ্ছে যে বাংলাদেশের কিছু বেসিক জিনিসের উপরে ধারণা থাকা দরকার, আমাদের আগামী বাংলাদেশ আমরা কোথায় নিয়ে যাবো। সেটা হচ্ছে যে আমাদের কিন্তু একটা বিশাল সাগর আছে, বঙ্গোপসাগর। পৃথিবীর অনেক দেশে আছে ল্যান্ডলক, যাদের সাগর নাই, তারা কেবল বুঝতে পারে যে সাগর না থাকার কষ্টটা, মানে সমস্যাটা কি। তো আমাদের বঙ্গোপসাগর থাকলেও বঙ্গোপসাগরের কিন্তু আমাদের সেরকম কোনো ইফেক্টিভ কোনো রেজাল্ট পাই না। কারণ আমাদের যে গভীর সমুদ্র অঞ্চলে আমাদের সেরকম কোনো দখল নেই, মানে আমাদের আওতার বাইরে চলে গেছে। আমাদের যে সমুদ্র বিজয় বলা হয় না, 2012 সালে আর 2014 সালে, সম্ভবত একটা মায়ানমারের সাথে একটা ভারতের সাথে, সেখানে আমাদের সমুদ্র বিজয়ের নামে 1,18,000 বর্গ কিলোমিটারের অঞ্চল আমরা বিজয় করছি। ব্যাপারটা বুঝছেন? তো সেইখানের ভিতর দিয়ে কোনো ওই আন্তর্জাতিক রুটের জাহাজ যায় না। মালাক্কা অঞ্চল দিয়ে যে রুট দিয়ে জাহাজ আপনার বিভিন্ন অঞ্চলে ঢোকে বঙ্গোপসাগরের, এখান দিয়ে প্রায় 30 থেকে 40% জাহাজ যায় পৃথিবীর। তো সেই জাহাজ যাওয়ার যে রুটের যে হিস্সা, সেটা কিন্তু আমরা পাই না। তো আমাদের লস হয়েছে না লাভ হয়েছে, সেটা বিবেচনা করবেন মালদ্বীপের সাথে। মালদ্বীপ একটা ছোট্ট দেশ। মালদ্বীপের আন্তর্জাতিক সমুদ্র সীমানা কতটুকু জানেন? 9 লাখ কিলোমিটার, 9 লাখ বর্গ কিলোমিটার। আর আমাদের হলো 1,18,000 বর্গ কিলোমিটার। প্রত্যেকটা দ্বীপের জন্য 200 নটিক্যাল মাইল করে পায়। আমাদের তালপট্টি দ্বীপ, এটা ভারতকে দিয়ে দেওয়া হয়েছে। যখন আন্তর্জাতিক সমুদ্রে মানে সমুদ্র নিয়ে যখন আন্তর্জাতিক আদালতে গেছে, তখন আমাদের দেশের যে অর্গানাইজড হয়ে যারা গেছে, অ্যাটর্নি ছিল মাহবুব আলমের নেতৃত্বে যখন গেছে, তো আমার মনে হয় যে আমাদের যে আইল্যান্ড গুলো আছে, সেই আইল্যান্ডের মালিকানাও দাবি করা হয় না এইভাবে, তালপট্টিও দাবি করছে কিনা করে নাই কোথায়। যে কারণে এক একটা দ্বীপের এগেনস্টে 200 নটিক্যাল মাইল পর্যন্ত পাওয়া যায়, সেটা আমরা পাই নাই। যে কারণে আমরা কিন্তু গভীর সমুদ্র অঞ্চল পাই নাই। গভীর সমুদ্র অঞ্চল না পাওয়ার কারণে আমরা এই সমুদ্রের হিসাব পাচ্ছি না। তো এই ক্ষেত্রে যেটা হয় যে আন্তর্জাতিক আদালতে আপনার একবার রায় হয়ে গেলে সেই রায় আর রিভিউ করা যায় না।
রিভিউ করা যায় একটা বিবেচনায়, সেটা হচ্ছে যে মানে গ্রহণযোগ্য তথ্য যদি নিয়ে আসতে পারে, তথ্য উপাত্ত এবং আন্তর্জাতিক সম্পর্কের যে ইনফ্লুয়েন্স, মানে আমাদের যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের মতন পার্সোনালিটি, ওনার যে ইনফ্লুয়েন্স, এইসব ক্ষমতা দিয়ে এটা আবার রিভিউ করার সুযোগ আছে। আমাদের সেই জিনিসটা তরুণদের মাথায় রাখতে হবে। আমাদের এটা নিয়ে কোনো আলোচনা করতেছে না যে আমাদের সমুদ্রের কি পরিস্থিতি, আমাদের যে আমদানি, আমরা একটা দেশের উপর একবারে মানে থিতু হয়ে বসে আছি যে তারা ছাড়া আর আমরা চলতেই পারি না, অথচ আমাদের জন্য অনেক দেশ খুলে আছে। আপনার চায়না থেকে প্রচুর পেঁয়াজ আনা যায়, গম আনা যায়, এবং তারা কিন্তু কম্পিটিটর, মানে মার্কেটে তারা কম্পিটিশন করে, কম্পিটিশন মার্কেট যেখানে থাকে সেখানে দাম কম পাওয়া যায়। আমরা ভিয়েতনাম থেকে অনেক কিছু আনতে পারি, ইন্দোনেশিয়া থেকে আনতে পারি, থাইল্যান্ড থেকে আনতে পারি, মায়ানমার আমাদের পাশে, মায়ানমার থেকে আমরা অনেক কিছু আনতে পারি। কিন্তু আমাদের এই মার্কেট গুলো ওপেন করতে হবে, এইদিকে তাকানো দরকার। এবং আরো বেশি, আরো যে বিষয়টা সেটা হচ্ছে যে আমাদের উত্তর পূর্বাঞ্চলে যেসব প্রতিবেশী উম, যারা আছে, তাদের যে মানে চাওয়া পাওয়া, তাদের যে স্বাধীনতার বিষয়ে যে চাওয়া পাওয়া, সেই সব বিষয়ে আমাদের কাছে সহযোগিতা ছিল, সেই বিষয়টা আমাদের বিবেচনা রাখা উচিত আমাদের নতুন নেতৃত্বের। মানে আমার আশেপাশে যারা আছে তারা অবহেলিত। আমি আশেপাশের আমাদের সেভেন সিস্টার্স এর, ভারত সেভেন সিস্টার্স অঞ্চলের যেসব লোকজন যারা বাংলাদেশে আসতে হয় যাদের, এদের কথা বলছি। এদের চাওয়া পাওয়ার দিকে আমাদের নজর রাখা উচিত। এইসব বিবেচনা নিয়ে আমাদের সামনের পরিকল্পনা সাজাতে হবে। কারণ আমাদের আঞ্চলিক নিরাপত্তা এবং জিওগ্রাফিক ভাবে আমরা যে অঞ্চলে আছি, আমাদের গুরুত্ব খুব বেশি। বাংলাদেশ ভৌগোলিক কারণে অনেক গুরুত্বপূর্ণ, বঙ্গোপসাগর এবং এই আঞ্চলিক আমাদের এই, আমরা এমন একটা পয়েন্ট আছে যে এখানে আপনার চীনে সব সব মানে সংখ্যাগরিষ্ঠ একটা দেশ, ভারত সংখ্যাগরিষ্ঠ একটা দেশ, পৃথিবীর একটা বড় অর্থনীতি এই অঞ্চলে, ইন্দো প্যাসিফিক অঞ্চলে, ইন্দো প্যাসিফিক অঞ্চলে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা দেশ। সেই স্টেক যদি আমরা নিতে চাই তাহলে আমাদেরকে ওইভাবে তৈরি হতে হবে, অর্থনৈতিক ভাবে এবং জ্ঞানগত ভাবে, রাজনৈতিক ভাবে। আর আমাদের সামরিক ভাবে যদি অগ্রসর না হতে পারি তাহলে আমরা কোনো কিছু করতে পারবো না। সামরিক ভাবে অগ্রসর হতে গেলে আমাদেরকে অ্যালাই করতে হবে, সেটা হতে পারে পাকিস্তান, চায়না, এরকম টাইপের অ্যালাই করতে হবে। এরকম টাইপের অ্যালাই যদি না হয় তাহলে আমরা আসলে খুব বেশি অগ্রসর হতে পারবো না। এর পাশাপাশি আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে যে আহ আমাদের ছাত্র জীবনে সামরিক প্রশিক্ষণের দরকার। কারণ এখন আমাদের, আমরা যা দেখতেছি প্রোপাগান্ডার যে পরিস্থিতি, এই সরকারের, বিগত সরকারের পতনের পর ভারতের যে রকম প্রোপাগান্ডা এবং তাদের যেমন সহিংস রূপ, তাতে আমাদের নিরাপত্তার জন্য আমাদেরকে সামরিক প্রশিক্ষণ নিয়ে বাধ্যতামূলক করা উচিত। এই সামগ্রিক বিষয় বিবেচনা করে আমাদের নতুন প্রজন্মের নেতৃত্ব সাজানো উচিত। এবং আমাদের ইতিহাস নির্মাণের জন্য বারবার বলছি যে আমাদের উচিত যে ইতিহাস আছে সেই ইতিহাস নিয়ে গবেষণা করা দরকার, এর কোনো বিকল্প নাই। বুঝলাম ভাই। আচ্ছা ভাই, আমরা তাইলে আজকের জন্য এখানেই শেষ করি ভাই। তাইলে সাইফুল ভাই, আমাদের পডকাস্টে জয়েন করার জন্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনাদের অভিযোগ, সাজেশন বা যে কোনো ধরনের কোনো কিছু যদি আমাদের জানাতে চান, কমেন্ট বক্সে অথবা ইনবক্সে জানাতে পারেন। দেখা হবে আগামী পর্বে। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।